রাফি চল একটা গেম খেলা যাক। কি গেম? তুই চোখ বন্ধ করে সাইকেল চালিয়ে স্কুলের মাঠ পর্যন্ত যেতে পারলে তুই যা খেতে চাইবি আমরা তোকে তাই খাওয়াবো, আর তুই না পারলে আমাদের খাওয়াবি। কি রাজি তো? আমি রাজি। রাফি কখনো গেমে হারে না। নিলয় রাফির চোখ রুমাল দিয়ে বেঁধে দে। শালা একটা চিটার, ওকে বিশ্বাস করা যায় না। শালা অপমান করছিস তো কর, আমি অপমান বোধ করলাম না। নিলয় রুমাল দিয়ে আমার চোখ বেঁধে দিল। আমি সাইকেলে উঠলাম। কিছু দূর আসার পর গাড়ির হরেন বাজছে। এই গ্রামের ছোটখাটো রাস্তায় একটা গাড়ি ঢুকলে পুরো রাস্তা ব্লক হয়ে যায়। একদিকে ধান ক্ষেত, অন্যদিকে নদী। আমি কি করব বুঝতে পারছি না। নেমে গেলে বাজিতে হেরে যাব, তাই সোজা চলতেছি। গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। চোখ থেকে কাপড়টা সরাতেই ঠাস ঠাস ব্যথায় চোখ বন্ধ করে ফেলেছি। আবার চোখ খুলেই পুরাই শক। আমার সামনে জিন্স প্যান্ট আর টি শার্ট, চোখে সানগ্লাস, পুরোহিতা একটা মেয়ে, দাঁতের উপর দাঁত চাপিয়ে গরুর মতো বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আছি, ডান হাত বাঁ গালে দিয়ে। চরগুলো ওখানে ধুমধুম করে পড়েছিল। মেয়ে এবার মুখ খুলে বলল, এই ছোট লোকের বাচ্চা, রাস্তা কি তোর বাপের যে চোখ বেঁধে সাইকেল চালাচ্ছিস? আমার বাপের রাস্তা হলে কি চরগুলো ফেরত নিবেন? ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না আমার মুখের উপর কথা বলিস? দেখুন, ছোট লোকের বাচ্চা করবেন না। আপনি কোন বড় লোকের বাচ্চা শুনি মুখের উপর কথা বলা যাবে না। ইচ্ছা করছে এখন তোকে জুতো পেটা করি। জানিস আমি কি? দেখে তো বোঝা যাচ্ছে না ছেলে না মেয়ে। আমার মনে হয় তৃতীয় লিঙ্গ নাকি। ফকিরের বাচ্চা, 2 টাকার সাইকেল সরা, নইলে ওপর দিয়ে গাড়ি নিয়ে যাব। শুধু গাড়ি কেন, এই এলাকায় আপনার পাও মাটির উপর থাকবে না। দেখি কি করিস তুই। মেয়েটা গাড়িতে উঠে আমার সাইকেলের উপর দিয়ে ওর গাড়ি নিয়ে গেল। ওই দাঁড়া। গাড়িটা চলে গেল, আস্তে আস্তে চোখের আড়ালে চলে গেল। আমি রাগী মুডে এখনো তাকিয়ে আছি সেই দিকে। কিরে, সাইকেলের এই অবস্থা কেন? কপালের দোষে এই অবস্থা। কিছু না, চল সাইকেলটা মেকারের কাছে দিয়ে আসি। তোদের সাথে বাজি ধরে আমার কলিজার টুকরা সাইকেলটার এই অবস্থা। গু খাবি গু? বাজিতে জিতলে তো তুই ঠিক খেতে, তুই হেরে গেছিস মানে খাওয়াবি। বাল মাথা গরম আছে। ডাইনিটা সাইকেল আর আমার 12টা বাজিয়ে দিয়ে গেল, আর ওরা খাবার নিয়ে আসে। ওই তোরা দেখতো রাফির গালে একটা আঙুলের ছাপ না? তাই তো। কে দিল রে গরম গরম ডোজ, একেবারে ফাটিয়ে দিয়েছে। চুপ করবি তোরা, নাকি আমার থেকে খেতে চাইছিস? মেয়ের হাতে মার খেয়ে শালা আমাদের সাথে রংবাজি করছো? সি, রাফি লজ্জা করছে না? আমি আর ওদের সাথে কথা না বাড়িয়ে সাইকেল নিয়ে বাস কাদালাম। মেকারকে সাইকেলটা দিয়ে বাসায় আসলাম। একবার যদি ওই মেয়ের দেখা পাই, ওকে বোঝাবো রাফি কি জিনিস। আমার সাথে বড় লোকই। বাসায় এসে গোসল করে খেয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমে দুপুর পার। ফ্রেশ হয়ে ক্রিকেট ব্যাটটা ঘাড়ে নিয়ে মাঠে যাচ্ছি। চোখে পড়লো সেই মেয়েটা। ওরে আজ ধান ক্ষেতের কাদাতে চুবাতে না পারলে আমার নাম রাফি না। মেয়েটা আস্তে আস্তে আমার সামনে আসলো। কিরে ছোট লোক, তখন কেমন দিলাম? খুব তো বড় কথা বললি। তখন কি করতে পেরেছি আমার? তখন পাইনি, এবার পাবো। আমি এই কথা বলে ধান খেতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লে দিলাম ভোদর। গরুর চোখওয়ালা দেমাগি মেয়েটা কাদাতে পড়ে পেতনি হয়ে গেছে। পুরো শরীরে কাদা, ময়লা কাদা। এই অবস্থায় দেখে মনটা চরম শান্তি পেল। শয়তান বদমাশ ভূত, তোকে তো আমি পরে দেখে নিব। আগে নিজের দিকে দেখা শাকচুন্নি। আমি মনের আনন্দে নাচতে নাচতে মাঠে গেলাম। ইস, শালা একটা মিস্টেক করে ফেললাম। যদি পেতনিটার কাদাময় একটা পিক তুলে রাখতাম, সাইকেলের পুরো রাগটা শোধ হয়ে যেত। খেলা শেষে সন্ধ্যায় আমরা বাসায় আসছি। ওই রাফি, আমি আজ চেয়ারম্যান বাড়ি থেকে গিয়েছিলাম, দেখলাম আমগুলো পেকেছে। তাহলে তো মামা রাতেই মিশন শুরু করা যায়। সমস্যা হলো দারোয়ান বুইড়া বেটাটাকে নিয়ে। ওই বেটা আগের বারে আমাদের দেখে ফেলে বাড়িতে বলে দিছিল। মামা, এই মায়ের আমি কখনো বলিনি। যুদ্ধে গেলে ভয় পেতে নেই। নিলয় বলেছে আম পেকেছে। আজ রাতে খেতে না পারলে ওইগুলো ঝরে পড়বে, না হলে কাল সকালে টাকলা চেয়ারম্যান খেয়ে ফেলবে। আমরা তো কাঁচা কলাও পাবো না। রাফি ঠিক কথা বলেছে, আজকে রাতে না খেলে কাঁচা কলাও পাবো না। রাত 11টায় 3 রাস্তার মোড়ে আসবি সবাই। আমরা বাসায় এসে পড়তে বসলাম। 10টায় আম্মু খেতে ডাকলো।
খেয়ে আমি রুমে গিয়ে অপেক্ষা করছি কখন 11টা বাজে। চেয়ারম্যানের আমের হেব্বি স্বাদ খেয়ে মন ভরলেও জীবনেও পেট ভরবে না। রাত 11টায় চুপি চুপি ছাদে উঠে গাছ দিয়ে নিচে নামলাম। 3 রাস্তার মোড়ে এসে দেখি ওরা সবাই আমার অপেক্ষা করছে। শুভ, বস্তা এনেছিস? সবাই রেডি, এখন চল। আমরা দেওয়াল টপকে বাগানে প্রবেশ করলাম। বুইড়া দারোয়ান নাক ডেকে ঘুমাচ্ছে। তোরা ভালো করে পাহারা দে, আমি আর শুভ গাছে উঠতেছি। তুই লুঙ্গি পরে আছিস কেন? শালা, নিচে 3/4 প্যান্ট আছে। আমি গাছে উঠে আম ছিটতেছি, হাফ বস্তা ছিঁড়েছি। বেটা শুভ হালকা একটা ডালে পা দিতেই ডাল ভেঙে নিচে পড়ে গেছে। মেয়ে কণ্ঠে কেউ বলে উঠলো, কে এখানে কে? আর এইদিকে এগিয়ে আসছে ওরা সবাই দৌড় আমাকে রেখে। আমি গাছেই আছি। মেয়েটা চোর চোর বলে চিৎকার করছে। বাগানে লাইট জ্বালানো আছে, তাই সব পরিষ্কার দেখা যাচ্ছে। তবুও আমি ঝোপের আড়ালে লুকিয়ে আছি। আমি নিচে তাকিয়ে অবাক, এটা তো সেই ডাইনি মেয়েটা। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, ও এখানে কিভাবে আসলো? অমনি ডাইনিটা আমাকে দেখে ফেলে। তার হাতে দারোয়ানের একটা লাঠি আছে। ওই ওই ওই, চোর, নাম, নিচে নাম। আমি এক ডাল থেকে অন্য ডালে ঝাঁপ দিতে গিয়ে লুঙ্গির গিট খুলে ডালে আটকে যাই। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। অমনি মেয়েটা দৌড়ে এসে আমার বুকের উপর চড়ে বসে। চাচা, চাচা, চোর ধরেছি, এসো। দারোয়ান দৌড়ে এসে আমাদের কাছে। মেয়েটা এখনো আমার মুখটা ভালো করে দেখেনি। আমার দিকে তাকিয়ে তো পুরাই অবাক। আমি পড়ে গিয়ে কোমরে অনেক ব্যথা পেয়েছি। তার উপর হাতির উজানের সমান ডাইনিটা আমার উপর বসে আছে। তুই, আজ তোরে আমি খেয়েছি। আফা, আমারে ছেড়ে দেন, আমি ভালো ছেলে। তুই আমার সাথে টক্কর দিছিস না? দেখ এবার তোকে কি মজা দেখাই। আমি চুপ করে আছি। আমি ধরা পড়ে গেছি, আমার অবস্থা শেষ। চাচা, ওকে গাছে বাঁধো। দারোয়ান দৌড়ে গিয়ে রশি এনে আমাকে ভালো করে গাছের সাথে বাঁধলো। মেয়েটা এবার যা করলো আমি তা কখনো কল্পনাও করিনি। মোটা শক্ত লাঠি দিয়ে আমার পায়ে দিল মাইর। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আবার আমার পায়ে মারতে থাকলো। আমি ব্যথায় চিৎকার করছি। তারপর আমার চুল হাতের মুঠে ধরে 2 গালে ঠাস ঠাস করে মারতে লাগলো। তোকে কি বলেছিলাম মনে আছে? এবার আমাকে চিনতে পেরেছিস আমি কি জিনিস আর আমি কে? তুই চেয়ারম্যানের মেয়ের সাথে টক্কর দিয়ে অনেক বড় ভুল করেছিস, আবার চুরি করতে এসেছিস। আমি কিছু বলতে পারছি না, মাথা ঘুরছে। সামান্য আম চুরির জন্য মানুষকে এইভাবে নির্দয় ভাবে মারে, আমার জানা ছিল না। ভোর হলে চেয়ারম্যান সহ আমার আব্বু আসলো। আমার আব্বুকে খবর দেওয়া হয়েছিল। আব্বু এসে আমাকে বাসায় নিয়ে গেল। কি নেই আমার বাড়িতে আমের গাছ নেই, লিচুর গাছ নেই, কোনো ফলের গাছ নেই। এলাকার লোক খাচ্ছে, পাখি খাচ্ছে, পচে যাচ্ছে আমার বাগানের আম। আর আমার একমাত্র ছেলে গেছে অন্যের বাগানে আম চুরি করতে। মান সম্মান সব তুলিয়ে মিশিয়ে দিল। সে কি নেই তোর, কি দেয়নি তোকে? যা চেয়েছিস তাই দিয়েছি, কখনো অজুহাত দেখায়নি, বলিনি দিতে পারবো না। তুমি থামো তো এবার। ইস, আমার ছেলেটাকে কত মেরেছে সামান্য আমের জন্য, গা ফেটে রক্ত পড়ছে। এরা কি মানুষ নাকি পশু? কেউ কাউকে এমন ভাবে মারতে পারে? মেরেছে, ভালো হয়েছে। এবার যদি শিক্ষা হয়ে থাকে আর কখনো অন্যের বাগানে যাবে না। তুমি চুপ করো তো, যাও ডাক্তার ডাকো। 4 দিন বাসা থেকে বের হতে পারিনি। পায়ের ব্যথায় হাঁটতে পারিনি। সারাদিন শুয়ে থেকে ভালো লাগছে না, তাই বিকেলে শুভকে কল দিলাম বের হব। শুভ আসলো। দুইজনে হাঁটছি আর গল্প করছি। শুভ এমন একটা মানুষ, ওর সাথে কথা বলে কেউ না হেসে পারবে না। আমার মন খারাপ থাকলে ওর কাছে থাকি, মন খারাপ হাসির ঠেলায় পালিয়ে যায়। রাফি, চেয়ারম্যানের মেয়ে আসতেছে। শুভ, ওর নাম জানিস? মেঘলা। আমি ভরসা করে দিব ওকে। ও জানে না কার সাথে টক্কর দিছে ও। দেখ রাফি, তুই ওর সাথে ঝামেলা করতে যাস না। ও চেয়ারম্যানের মেয়ে, সাধারণ কেউ নয়। তো কি হয়েছে? ও চেয়ারম্যানের মেয়ে বলে আমি ভয় পাবো নাকি? ও কিন্তু আমাদের দিকে আসছে, তুই কিছু বলবি না প্লিজ। মেঘলা আমার সামনে এসে দাঁড়ালো। কিরে, আম দেখে এখনো হজম হয়নি, খাবি আম? মেঘলা পকেট থেকে আমার দিকে আম বাড়িয়ে দিল। অট্ট হাসিতে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কিরে চুপছে, খাবি না? বুঝেছি, চোরের তো একটা দিয়ে হবে না, 1 বস্তা আম লাগবে। আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি। জীবনে কেউ কখনো আমাকে এত অপমান করেনি। কেউ একটু কিছু বললে আমার মাথা গরম হয়ে যায়। ইচ্ছে করছে ঠাস ঠাস করে গালে বসে দেই, কিন্তু আমার আব্বুর বদনামের জন্য সব সহ্য করছি। চাই না তারা আমার জন্য আরো একবার অপমানিত হোক। আমার থুতনিতে হাত দিয়ে থুতনি উপরে ভাসিয়ে মেঘলা বলল, বাবু কোথায় গেল তোমার সেদিনের দেমা? খুব
মিস করছি, প্লিজ দেখাও না। মেঘলা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। এই চোরের বাচ্চা চোর, একদম চুপ। আমি বাড়াবাড়ি করবো না তো তুই বাড়াবাড়ি করবি। মেঘলা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। এই চোরের বাচ্চা চোর, একদম চুপ। আমি বাড়াবাড়ি করবো না তো তুই বাড়াবাড়ি করবি। শুভ চল, ফালতু কথা শোনার সময় নেই। আমি শুভর হাত ধরে টেনে নিয়ে আসলাম, মুডটাই অফ করে দিল। নদীর পাড়ে দুজনে বসলাম। শুভ বক বক করছে আর আমি ভাবছি ওই দেমাগী মেয়েটাকে কিভাবে শাস্তি দেওয়া যায়। ওর অহংকার আমি পায়ের তলায় পিষবো। কিছুক্ষণ থেকে সন্ধ্যায় বাসায় ফিরছি, তখন দেখলাম একটা গাড়ি আসছে, সেই দিনের গাড়িটা আমাকে লাগিয়ে দিতেছে। তাই আমি নদীর দিকে চাপতেছি, গাড়িটা আমার দিকে আরো চাপিয়ে দিল। আমি পিছনে চাপতেই গড়িয়ে নদীতে পড়ে গেলাম। গাড়ির ভিতর মেঘলা সহ কয়েকটা পিচ্চি ছিল, তারা জানালা দিয়ে হি 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 করে হাসছে। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। চেয়ারম্যানের মেয়ে বলে যা ইচ্ছা তাই করবে, আমাদের সহ্য করে যেতে হবে? এটা কেমন নিয়ম? আমি তো এই নিয়ম মানি না। শুধু আব্বু আম্মুর জন্য চুপ করে আছি। শুনেছি ঢাকায় থাকে, এখানে কয়েকদিন থেকে চলে যাবে, তাই ঝামেলা করছি না। নদীতে পরে আমি পুরো ভিজে গেছি। ভিজা গায়ে বাসায় ঢুকলাম। আমি আমায় ভিজা দেখে তোয়ালে নিয়ে এগিয়ে আসলো। তোর এখনো জ্বর সারিনি, মাথা ব্যথা সারিনি, তুই বল খেলে সন্ধ্যায় নদীতে গোসল করে আসলি? আম্মু, আমি বল খেলতে যাইনি, ঘুরতে গেছিলাম। আমাকে বোকা পেয়েছিস? ঘুরতে গেলে মানুষ ভিজে যায়। ওই টাকলা চেয়ারম্যানের বজ্জাত মেয়েটা ফেলে দিছে নদীতে। বাবা, তুই একটু দূরে দূরে থাক ওই মেয়ের থেকে, ওর সাথে ঝামেলা করার দরকার নেই। ওরা আমাদের আত্মীয় হয়, কিছুদিনের তো থাকবে, একটু সহ্য কর। আম্মু, তোমাদের সম্মানের কথা ভেবে আমি চুপ করে আছি, না হলে ওই মেয়ের পা ভেঙে হাতে ধরে দিতাম। যা, এখন রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে পড়তে বস। পরের দিন সকালে বন্ধুদের সাথে স্কুলের মাঠে আমি দেখা করতে যাচ্ছি সাইকেলে করে। মেঘলা সাইকেল চলা শিখতেছে, আঁকা বাঁকা ভাবে চালাচ্ছে, ভালোভাবে চালাতে পারে না। আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি লুকিয়ে পড়লাম। যখন নদীর পাড়ে সাইকেল নিয়ে আসলো, আমি বের হয়ে আঁকা বাঁকা ভাবে ওর সামনে সাইকেল চালাচ্ছি। ও নদীর সাইডে যেতে আমি দিলাম লাগিয়ে, গড়িয়ে নদীতে পড়ে গেল। নদীতে পড়ে মেঘলা চিৎকার করে বলছে, কুত্তা, তোরে আমি দেখে নিব। আমি মুচকি হাসি দিয়ে চলে এলাম। বেচারি অনেক ব্যথা পেয়ে কেঁদে ফেলেছে, সাইকেল দিয়ে পা কেটে গেছে, রক্ত পড়ছে। তাতে আমার কি? এর থেকে আমাকে বেশি কষ্ট দিয়েছে, কষ্ট কেমন বুঝুক। শুভদের সাথে আড্ডা দিয়ে দুপুরে বাসায় আসলাম, গোসল করে খেতে বসেছি। রাফি, তোকে শিলা ডেকেছে। শিলা আপু কেন ডেকেছে আম্মু? আপনাদের জেনে রাখা ভালো, শিলা আপু আমার খালাতো বোন এবং মেঘলার আপন চাচাতো বোন। গাধা, তোর কি কিছুই মনে থাকে না? পরশুদিন ওর বিয়ে, কত কাজ পড়ে আছে। আম্মু, আমি যেতে পারবো না। কেন যাবি না? চেয়ারম্যানের শাকচুনি মেয়েটার জন্য। ও একটা না একটা ঝামেলা করবে, সব দোষ এসে আমার ঘাড়ে পড়বে। আমার তো কথা বলাও মানা। আমি শিলাকে বলে রাখবো কিছু করবে না। সজীব, মারুফ, রাকিব ওরাও তো আজ আসবে, আমরা কাল যাব। আমি খেয়ে উঠে শিলাপুদের বাসায় গেলাম। ডাইনিটাকে দেখলাম না, আমার উপর চেপে আছে। দেখা পেলে আমার হাড্ডিও রাখবে না, চিবিয়ে খাবে। খালামণি, খালামণি। ওই বাদরের বাচ্চা, এইভাবে চেঁচাচ্ছিস কেন? আমার জান পাখিটা নাকি আমাকে ডেকেছে। ওর রুমে আছে, যা। খালামণি, একটা কথা বলি। কি বলবি তাড়াতাড়ি বল, কিচেনে রান্না চড়িয়ে দিয়ে এসেছি। না বলি তাহলে থাক। খালা আমার কান ধরে বলল, কি বলবি বুঝেছি হারামজাদা। জানো খালামণি, আল্লাহর কাছে দোয়া করি তুমি কেন আমার মা হলে না। না বলতেই বুঝে যাও। তেল নামের এই শিলার কাছে যা, কি বলে শুনে বিরিয়ানি খেয়ে যাস। আমি আপুর রুমে ঢুকে অবাক। মেঘলা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, আর আপু ওর মাথায় তেল দিয়ে দিচ্ছে, পায়ে ব্যান্ডেজ। মেঘলাকে এই করুণ অবস্থায় ওর মুখটা অনেক মায়াবী দেখাচ্ছে। এতদিন শুধু ভয়ঙ্কর রূপ দেখে এসেছি, মায়াবী মুখের আড়ালে কেন যেন আমার খারাপ লাগছে। আপু, আসবো? আয় বস। আপু, ও এখানে? এই তো রাফি। এই শয়তানটা রাফি? আমি ওদের কথার আগামাথা কিছু বুঝতেছি না। একটা বলে রাখি, আমি আমচুরি করে ধরা পড়েছি। এটা মেঘলাদের বাসার লোকজন ছাড়া আর কেউ জানে না, শিলা আপুরাও জানে না। আপু, আমি সাইকেল থেকে পড়িনি, ও আমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছে। রাফি, কি বলছো এসব? আমি কি খালামণি আর খালুকে বলে দেব? দেখেছো মেয়েটার কি অবস্থা করেছিস তুই? সব সময় ফাজলামি। আপু, তুমি ওরটাই দেখলে, আমারটা দেখলে না? আমাকে কিভাবে মেরেছে। রাফি, আমি সরি, আমি জানতাম না তুমি সেই রাফি। আমি সেই রাফি মানে? সেই রাফি মানে শিলাপুর ভাই। আমি তোমাকে চিনতে পারিনি, তাই এমন ব্যবহার করেছি। তোমার উপর সেদিন খুব রাগ উঠেছিল। আমার তো মাথা ভোবো করে ঘুরছে।
এত মিষ্টি কণ্ঠ এতদিন কোথায় ছিল? আপু মনে হয় ওকে মধু খাইয়ে দিয়েছে। থাম তোরা, এখন তোদের পিরিতি বিয়ের পর করিস। পিরিতি, তাও আবার এই ডাইনি মেয়েটার সাথে? অসম্ভব। কি জন্য ডেকেছো সেটা বলো। খালামণি বিরিয়ানি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। রাফি এইভাবে বলছো কেন? আমি কি দেখতে এতটাই খারাপ? এটা কিভাবে সম্ভব? যে মেয়ে আমাকে দু চোখে সহ্য করতে পারে না সে আবার আমার সাথে এভাবে কথা বলছে। এইসব ভেবে আমার কাজ নেই। আপু তুমি কি বলবা? কেন ডেকেছো? মেঘলা নাকি তোকে দেখবে, তাই ডেকেছি। আমাকে তো দেখা হলো, এখন আমি যাচ্ছি। আমি ওদের কিছু বলার সুযোগ না দিয়ে সোজা নিচে চলে আসলাম। বিরিয়ানি খাচ্ছি, তখনই আমার সব কাজিনরা চলে আসলো। কিরে, আমাদেরকে ফেলে একা একা খাচ্ছিস? আয় না খা, কে মানা করেছে? ওরাও ফ্রেশ হয়ে আমার সাথে খেতে বসলো। খালামণি আর কাজিনরা আমাকে বাসায় আসতে দিল না। পরশুদিন বিয়ে, অনেক কাজ আছে, সেই কাজগুলো করছি কাজিনরা সহ। রাফি, ওই রাফি। আরে তুই কখন আসলি? অনেক আগে এসেছি, এসেই তোকে দেখলাম, ডাকলাম শুনলি না? আমি শুনিনি। তো কেমন আছিস? রাফি এইদিকে আসবা, তোমার সাথে কথা আছে। আমি পিছনে তাকিয়ে মেঘলাকে দেখে অবাক। মেয়েটা আমার পিছু নিয়েছে কেন? কি চাই এখন তার? যা বলার এখানে বলুন। এখানে বলা যাবে না, ওইদিকে চলো। আচ্ছা তোরা কথা বল, আমি গেলাম, পরে কথা হবে। আরে তুই থাক, সমস্যা নেই। আমার কথা না শুনে মিতু চলে গেল। মেঘলা আমাকে এক প্রকার জোর করে আমাকে ফাঁকা একটা রুমে নিয়ে গেল। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? মেঘলা আমার শার্টের কলার টেনে ধরে ওর ঠোঁটের কাছে নিয়ে আসলো। ওর গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। সে বলল, তুমি কোনো মেয়ের সাথে একদম কথা বলবা না। আমার এতটা কাছে কখনো কোনো মেয়ে আসেনি। আমার কেমন কেমন যেন লাগছে। আমি আমার কলার থেকে মেঘলার হাত ছটকিয়ে দূরত্ব বজায় রেখে বললাম, আমি কথা বললে তাতে আপনার সমস্যা কি? সমস্যা আছে বলেই বললাম। আমি কথা বলতে নিষেধ করেছি, বলবা না মানে বলবা না। আমি কেন আপনার কথা শুনবো? আমি বলেছি তাই। আপনি বললে শুনতে হবে নাকি? আমি এখন সব মেয়ের সাথে কথা বলবো, আপনি যা ইচ্ছা তাই করেন। আমাকে অবাক করে দিয়ে মেঘলা আমার মাথা ধরে আমার ঠোঁট মুখের ভিতর ঢুকিয়ে ঠোঁটে দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল। চিৎকার করতেও পারছি না। ঠোঁট কেটে তাজা রক্ত পড়তেছে, অনেক ব্যথা করছে এবং আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় কিছুক্ষণ পর মেঘলা আমাকে ছেড়ে দিয়ে হাঁপাচ্ছে। আমার ঠোঁট অনেক জ্বালা করতেছে। আমি ওর কাণ্ড দেখে পুরাই থ হয়ে আছি। ও আমার কাছে এসে হাতের কোমল আঙ্গুল দিয়ে আমার ঠোঁটে লেগে থাকা রক্তগুলো মুছে দিয়ে কপালে আলতো করে কিস দিয়ে বলল, আমার কথা মনে থাকে যেন, কোনো মেয়ের দিকে তাকাবো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলে মেঘলা রুম থেকে চলে গেল। একটু আগে কি ঘটলো সব যেন আমার মাথার উপর দিয়ে গেল। কি হচ্ছে এসব আমার সাথে? এই মেয়ে আমার কাছে কি চায়? আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমার কপালে মেঘলার লিপস্টিকের দাগ আর ঠোঁট চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। বাথরুমে গিয়ে মুখ ধুয়ে সবার আড়ালে মুখ ঢেকে বাসা থেকে বের হয়ে দোকানে এসে মাস্ক নিলাম, যেন কেউ ঠোঁটটা দেখতে না পায়। ঠোঁটে স্পষ্ট কামড়ের দাগ বোঝা যাচ্ছে। রাতে সবাই একসাথে খেতে বসেছি। মেঘলা আমার পাশে বসেছে। ওর পা দিয়ে আমার পায়ের উপর সুড়সুড়ি দিতেছে, ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে গোদা দিতেছে। আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা করে আমি খাওয়া ছেড়ে উঠে আসলাম। খালামণি আমার খেতে ইচ্ছে করছে না বলে আমি রুমে আসলাম। একটু পর আমার কাজিনরা সহ মেঘলা আমার রুমে আসলো। কি ব্যাপার তোমরা আমার রুমে? ভাইয়া, আমরা সবাই মিলে গেম খেলবো, ছাদে আসো। আমার ভালো লাগছে না, আমি খেলবো না, তোমরা যাও খেলো। রাফি তুমি না খেললে আমিও খেলবো না। রাফি না খেলে আমরা কেউ খেলবো না। আমার ভালো লাগছে না, যা তো তোরা। দেখি কি হয়েছে, জ্বর আসছে কিনা। বলে মেঘলা আমার কপালে হাত দিল। না, জ্বর তো নেই। রাফি চলো তো, তোমাকে ছেড়ে গেমস মজাই হয় না। ওদের সাথে ছাদে এসে দেখি সব আত্মীয় স্বজন এসেছে। আমার খালা, 7 জন মামা, 3 জন তাদের সব ছেলে মেয়েরা এসেছে। আবার আপুর ফুফাতো ভাই বোন, মানে সব কাজিন। এখন যেহেতু রাত, সময় কাটছে না, তাই সময় পার করার জন্য অনুষ্ঠান করছে। এটা সজীব, মিতু, শিলা, আপু আর মেঘলার প্ল্যান। সজীব সবার মাঝে দাঁড়িয়ে বলল, আমরা একটা গেম খেলবো লটারির মাধ্যমে। এই ডুঙ্গায় লটারি আছে, আমরা মিউজিক ছেড়ে দিব, ডুঙ্গা সবার হাতে হাতে যাবে। যার কাছে গিয়ে মিউজিক থামবে সে ডুঙ্গায় হাত ঢুকে একটা কাগজ তুলবে, এতে যা লেখা থাকবে তাকে সেটা করতে হবে। আমি এইসবের মধ্যে নেই, যদি নাচতে বলা থাকে আমি পারবো না। প্লিজ আপু থাকো না, একটু নাচ করলে তোমার সকালের জগিংটা হয়ে গেল। তাহলে শুরু করা যাক। আগে কোথা থেকে শুরু করি? আগে শিলা আপুকে দিয়ে শুরু করো, যেহেতু আপুর জন্য আয়োজন। ওকে ডান।
মিউজিক অন করা হলো। আগে শিলা আপুকে দিয়ে শুরু হলো। আমার ফাটা কপালের কাছে আসতেই মিউজিক বন্ধ হয়ে গেল। আমি ঢোঙায় হাত দিয়ে কাগজ তুললাম। সজীব এসে কেড়ে নিল। রাফি গান গাইবে। আমি গাইতে পারি না। সবাই বলে উঠলো, এটা বললে তো হবে না। উপায় নেই, গাইতে শুরু করলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন মরে যাব, আমি তোমায় ভালোবাসি। অন্যদিকে সবাই হাসতে হাসতে শেষ। আমি বসে পড়লাম। আবার মিউজিক অন করা হলো। সবার হাতে হাতে ঢোঙা চলতে চলতে মেঘলার হাতে এসে মিউজিক বন্ধ হলো। ও চোখ বন্ধ করে ঢোঙার ভিতরে হাত দিয়ে একটা কাগজ খুললো। সজীব দৌড়ে এসে ওর হাত থেকে কাগজটা নিল। আপু, আপনার নাম কি? মেঘলা চৌধুরী। মেঘলা চৌধুরী পেয়েছেন। মন খুলে মনের কথাগুলো বলতে হবে, যাকে আপনি ভালোবাসেন। যদি কেউ ভালোবাসার মানুষ না থাকে, তাহলে আপনি ভালোবাসার মানুষ হিসেবে কেমন মানুষ চান? অথবা আপনার ভালোবাসার মানুষকে ঘিরে স্বপ্ন? আমি একজনকে সেই ছোট্ট থেকে অনেক ভালোবাসি। তখন হয়তো ভালোবাসার মানেটা বুঝতাম না, কিন্তু তাকে ছাড়া কিছু ভালো লাগতো না। যখন আমি ছোট ছিলাম তখন এই গ্রামে থাকতাম, এখানকার স্কুলে পড়তাম। আমার একটা দুষ্টু বন্ধু ছিল। আম্মু আমার চুল সুন্দর করে আছড়ে স্কুলে পাঠিয়ে দিত, আর বাদরটা চুলগুলো এলোমেলো করে দিত। আমি ওরে মারতাম, খামছে নিতাম হাতের নখ দিয়ে। অনেক ঝগড়া করতাম, আবার এক হতাম। ওই দিনগুলো সবই স্মৃতি, হয়তো ভুলে গেছে আমাকে। অনেক বছর পর দেখা হয়ে তাকে চিনতে না পারায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অপমান করেছি। হয়তো সে কখনো আমাকে ক্ষমা করবে না, আর কখনো বুঝবেও না আমি তাকে কতটা ভালোবাসি। এই কথাগুলো বলে মেঘলা বসে পড়লো। আবার গেম চলতে থাকলো, কিন্তু আমি মেঘলার কথাগুলো ভুলতে পারছি না। ও কি বললো এইসব? ওই সেই ওর ছোটবেলার বাদরটা তো আমি। আমারও ওর কথা মনে ছিল না, ওকে চিনতেও পারিনি। ক্লাস 4র্থ শ্রেণীতে ও ঢাকায় চলে যায়, আর দেখা নেই কথা নেই। আমি ভুলে গেছি ওর মনে আছে। ও কি আমাকে ভালোবাসে? পরের দিন আমি ঘুম ভেঙে বুকের ভিতর ভারী কিছু অনুভব করছি। চোখ খুলে, চোখ তো আমার কলা গাছ। মেঘলা আমার উপর শুয়ে আছে। ওর মায়াবী মুখটা দেখেই বুকটা কেঁপে উঠলো। ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আমি হাজারবার মরতেও পারি। এই উঠুন। কি হয়েছে, ডাকছো কেন? উঠেন, কেউ দেখলে ঝামেলা হবে। দেখলে দেখুক, তাতে আমাদের কি? আমি ঝটকে ওকে আমার বুকের উপর থেকে ফেলে দিলাম। কি সমস্যা আপনার? এমন করছেন কেন? কি চান আপনি? তুমি কি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে চাই? না, বুঝি না। আমি আপনাকে চাই না। আপনারা বড় লোক আর আমরা চোর ছোট লোক। দয়া করে আর বিরক্ত করবেন না। কেউ দেখে ফেললে আপনার কিছু হবে না, কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে। মেঘলাকে আর কিছু বলতে না দিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। ভিতরে গিয়ে ভাবছি মেয়েটার সাথে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। আমিও তো ওকে পছন্দ করা শুরু করে দিয়েছি। ও তো আমাকে ছোট থেকেই ভালোবাসে। আমার একটা সমস্যা, অল্পতে রাগী, রাগটাকে কন্ট্রোল করতে পারি না। ওর সাথে এমনটা না করলেও পারতাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি ওর পিঠে হাত দিলাম। ও আমার দিকে তাকালো। রাফি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে যা শাস্তি দিবা মাথা পেতে নিব। প্লিজ তোমার থেকে দূরে সরিয়ে দিও না। এটা হয় না মেঘলা, আমি তোমাকে ভালোবাসি না। আমার কি দেখে ভালোবাসো না রাফি? প্লিজ প্লিজ বলো, তুমি যা বলবো আমি তাই করব। তোমার উপর আমার কোনো অনুভূতি নেই। ভালো না বেসে তো আমি তোমাকে ভালোবাসি বলতে পারবো না। সরি, আমাকে ক্ষমা করে দাও। রাফি, আমার ভালোবাসা আমি আদায় করেই নিব। বলে মেঘলা চলে গেল। আমি সেই নিতর হয়ে দাঁড়িয়ে আছি। কাল থেকে আমি এটাই ভাবছি, কি হচ্ছে এইসব আমার সাথে। বন্ধুদের সাথে আড্ডা দিলে জড়তাটা কেটে যাবে, কিন্তু কাল বিয়ে, আজ অনেক কাজের চাপ। এখান থেকে কেউ বের হতে দিবে না। নাস্তা করতে ডাকতেছে। নাস্তা করতে গিয়ে দেখি একটাই চেয়ার ফাঁকা, সেটা মেঘলার পাশে। ওর কাছে গেলে আমি নিজেকে থামাতে পারি না। ওর সাথে মিশে যেতে ইচ্ছে করে। কোন রকমে খেয়ে আমি কাজে লেগে পড়লাম। রাফি, তোমার সাথে কথা আছে। কি কথা বলবেন এখানে বলুন। জরুরি কথা, এখানে বলা যাবে না। প্লিজ ওইদিকে চলো। কালকে যেটা করেছেন ভুলিনি, আজও রাগ আছে। সরি, আমার কথা কিছু বলবো না। প্লিজ শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা চলুন। আমি ওর সাথে একটু আড়ালে আসলাম। বলুন এখন। তোমাকে এই বিয়েটা বন্ধ করতে হবে। মানে কি? কেন ভাঙবো আমি বিয়ে? আপু অন্য কাউকে ভালোবাসে। কি বলছেন এইসব? আমি বিশ্বাস করি না। আমি আপুর বিছানা গোছাতে এটা পেয়েছি, পড়ে দেখো। আমি মেঘলার হাত থেকে মোড়ানো কাগজটা নিয়ে পড়তে লাগলাম।
তোমাকে আমি একান্তই নিজের করে চাই। শরীরটা দূরে দূরে হোক, না হয় মনটা একসাথে বাঁধা হোক পাশাপাশি। পৃথিবীর সবাই আমাকে দূরে ছড়ে দিক, তুই শুধু বুকে জড়িয়ে নাও। তোমাকে কেউ না জানো, কেউ না ভাবো, কেউ ভালো না বাসুক, শুধু আমি ভালোবাসতে চাই। আমি ভাবতে ভাবতে ক্লান্ত, তোমার একটু দূরত্বে কেন আমি পাগল পাগল হয়ে যাই। একটু সঙ্গতায় পুনরায় জীবিত হয়ে যাই। আমার খুব ইচ্ছে তোমার হাতের আঙ্গুলের ফাঁকে আমার হাতের আঙ্গুল ঢুকিয়ে হাতটি ধরে স্বপ্নের পথে চলতে চলতে দুজনে বুড়া বুড়ি হয়ে যাই। আমার চোখের পলকে, মনের ঝলকে তুমি, শুধু তুমি। তোমার পাশাপাশি দাঁড়িয়েও হাত ধরার অধিকারটা নেই। নাই থাক অধিকার, তুমিও আমাকে ভালোবাসো। এমন যদি হতো, আজ অন্য কেউ চিরদিনের জন্য আমার হাত ধরে তোমার থেকে হয়তো বেশি দূরে নিয়ে যাবে না। যে শিকড় পরাবে সেটাও তো কখনো ছিঁড়তে পারবো না। আজ আমার বিয়ে, জানি তুমি নাচতে নাচতে বিয়ে খেতে আসবে, আনন্দ করবে অন্যদের মতো। আমি সেটা সহ্য করতে পারবো না। আমি তোমাকে দাওয়াত দিতে চাইনি, সবাইকে দিয়েছি। তোমাকে না দিলে কষ্ট পাবে ভীষণ। এটা তো জানো না তোমাকে কতটা ভালোবাসি। কখনো বুঝতেই দেইনি ভালোবাসি হারিয়ে ফেলার ভয়, তবুও তো হারিয়ে ফেললাম। হারিয়ে যেহেতু ফেললাম, আজ বলতে কোনো ভয় নেই। আই লাভ ইউ রাহন। তুমি এটা পড়ছো জেনে আমার বুকের মাঝে যে বিশাল পাথরটা আছে গলে যাবে। তোমাকে দেখলে আমি কবুল বলতে পারবো না, তাই তুমি আসবে না। পথ চলার পথে তোমার আবার দেখা হয়ে যাবে। সেই দিনও কি তোমার হাতটা ধরতে আমার ইচ্ছে করবে? নাকি আমি বদলে যাব? নাকি মুঝে যাবে তুমি? রোহান, আমি পারবো না অন্য কারো হতে। আমি ভালোবাসা বলতে তোমাকে বুঝি। আমি তোমার বউ হব বলে কত স্বপ্ন দেখে এসেছি। সেই রাত জাগা স্বপ্নগুলো আমাকে শান্তি দিচ্ছে না। আমি যা করতে চাচ্ছি তা কেউ নির্বোধের মতো কাজ করে না। মানুষ তখনই মরতে চায় যখন তার কাছে থাকাটা অকারণ হয়ে যায়। আমি আর পারলাম না। মেঘলা আপু কোথায়? আপু নিচে আছে। অনেক দেরি হয়ে গেছে, জানি না আপু কি করেছে কিনা। কিছু করে না থাকলে তার আগে আমাকে থামাতে হবে। রাফি, কিন্তু কিভাবে? আমি দেখছি কি করা যায়। তুমি শুধু আপুর সাথে থেকো, একটুর জন্য চোখের আড়াল হতে দিবা না ওকে। আপুকে বলবা না আমরা কাগজটা পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আপুর বান্ধবী রিমি আপু এসেছে। রিমি আপুকে খুঁজে বের করলাম। আপুর থেকে রোহান ভাইয়ার নাম্বারটা নিলাম। রোহান ভাইয়া হলো শিলা আপু ও রিমি আপুর বেস্ট ফ্রেন্ড। আমি একটু আগ পর্যন্ত বেস্ট ফ্রেন্ড হিসেবে জানতাম। রোহান ভাইয়াকে কল দিলাম, ফোন বন্ধ। অনেকবার ট্রাই করার পর বন্ধ থাকায় আমি রোহান ভাইয়ার বাসার অ্যাড্রেস নিয়ে ভাইয়ার বাসায় চলে যাই। বাসায় গিয়ে জানতে পারি ভাইয়া কয়েকদিন থেকে রুম থেকে বের হচ্ছে না, কিছু খাচ্ছে না, সবার সাথে কড়া মেজাজে কথা বলছে। আমি ভাইয়ার রুমে চলে গেলাম। ভাইয়া আসতে পারি? আসো। আপনি কি শিলা আপুকে ভালোবাসেন? না কেন? ওকে তো আমি সেদিন বলেই দিচ্ছি আমি ওকে ভালোবাসি না। আবার কেন তোমাকে পাঠিয়েছে? ভাইয়া আপনি আপুকে ভালোবাসেন না তাই তো? কতবার বলবো ওকে আমি ভালোবাসি না। ও বড় লোক, আমরা মধ্যবিত্ত, আমাদের ভালোবাসতে নেই। আমাদের ভাগ্যে শুধু ভালোবাসার নামটার বিয়ে খাওয়া আছে, বিয়ে করার যোগ্যতা নেই। আপু আর পৃথিবীতে নেই। এই নিন আপনার জন্য রেখে যাওয়া তার শেষ কথা। ভাইয়া চিঠিটা পড়ে কাঁদতে লাগলো। আমি তোমাকে ভালোবাসি শিলা, অনেক বেশি ভালোবাসি। মধ্যবিত্ত হয়ে যে জন্মেছি, তোমাকে পেতে হলে আমার কোটি টাকা থাকতে হবে, তাই তোমাকে এড়িয়ে চলেছি, বুঝতে দেয়নি ভালোবাসি। আজ তুমি কি করলা এটা? ভাইয়া আপুকে শেষবারের মতো দেখবেন না, চলুন আমার সাথে। ভাইয়াকে বাইকে করে আমার সাথে নিয়ে আসলাম। ভাইয়াকে বললাম বাইরে থাকতে, বাসার সবাই তার উপর ক্ষেপে আছে। আমি বাসায় গেলাম, সোজা আপুর রুমে গেলাম। আপু, রোহান ভাইয়া তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, যাও কথা বলো, সে তোমাকে অনেক ভালোবাসে। মানে কি রাফি, কি বলছো এসব? মেঘলা আপুকে নিয়ে বাইরে গেল। আমি খালামণি খালুকে বোঝালাম মনের সুখী শ্রেষ্ঠ সুখ, আপু আর রোহান ভাইয়ার বিয়ে হবে কাল। রাফি, আসলেই তুমি অনেক ভালো। আপুর ভালোবাসাটা পূর্ণ করে দিলাম। কি হুম? কিছু না বলে আমি চলে আসলাম। মেঘলাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তো বাস্তবতা বুঝি। খালুর মতো ওর মেঘলার বাবা না। আর মেঘলা যে সামান্য আমচুরিতে নির্দয় ভাবে কাউকে মারতে পারে, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। তাই আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করছি। বিয়ের দিন মেঘলা কালো শাড়ি পরেছে। কালো শাড়িতে একদম হুড়পড়ির মতো সুন্দর লাগছিল। চোখ ফেরাতে পারছি না, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। কি দেখো? কিছু না। এখানে মিথ্যে বলার কি আছে? আমাকেই তো দেখছিলাম। কে বলছে আমি তোমাকে দেখছিলাম? মিমকে দেখো, ওকে নীল শাড়ি আর নীলচুরিতে দারুণ লাগছে। তোকে বলছি না অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না? আমি মিমের কাছে গেলাম, জানিস তোকে বউ বউ লাগছে। আমি মিমকে বললাম, মেঘলাকে রাগানোর জন্য বললাম। সত্যি?
সত্যি সত্যি 3 সত্যি। এমন সময় মেঘলা এক বালতি পানি এনে মিমের গায়ে ঢেলে দেয়। আমি সহ সবাই অবাক। এই তুমি এটা কি করলে? এখন তো ভেজা কাকের মতো লাগছে। ফালতু একটা। মিম তো ঠান্ডায় কাঁপছে থরথর করে। মেঘলাকে আরো বেশি জানানোর জন্য মিমকে কোলে করে রুমে নিয়ে আসলাম। বিয়ে শেষ হয়ে গেল। পরের দিন একে একে সব আত্মীয় স্বজনরা চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। অনেকদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না। আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে বাসায় আসছি। রাস্তায় মেঘলাদের সাথে দেখা। রাফি কেমন আছো? ভালো। আমি আর কিছু না বলে চলে আসছি। রাফি দাঁড়াও। কালকে বলেন, আমার আজকে সময় নেই। নিজেকে তুই কি মনে করিস? নায়ক আলু অর্জুন? হ্যাঁ, নায়ক রামচরণ? তুই তো একটা ছোট লোকের বাচ্চা হয়ে আমাকে ভাব দেখাস। আর কিছু বলবেন? আর কিছু বলবো না, করব। তোর ভাবে আজ আমি আগুন জ্বালাবো। মেঘলা শেষ করা মাত্রই নিজের জামা ছিঁড়ে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করছে, কে আছো বাঁচাও। জোরে জোরে কান্না করছে। নিজের হাতের আঙুল দিয়ে নিজের হাতের গালে দাগ বসে দিয়ে আমার হাতেও দাগ বসে দিল। মেঘলার কাণ্ড দেখে আমি অবাক। আমি ওর মুখ চিপে ধরলাম হাত দিয়ে। এই কি করছো এইসব? চুপ করো, প্লিজ ছাড়ো আমাকে। মেঘলা আরো বেশি চিৎকার করছে। আশেপাশের লোক চলে আসলো আর সবাই আমাকে মারতে শুরু করলো। আমি সবাইকে বললাম আমি কিছু করিনি। কেউ আমার কথা শুনলো না। মায়ের আঘাতে আমার চোখে পানি চলে আসছে। একজন লাঠি দিয়ে মাথায় মাইর দিল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। চারদিকটা ঘুরছে, ঝাপসা ঝাপসা দেখছি। এরপর আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চারদিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি হাসপাতালে কেন মনে পড়ছে না। যখন ভাবতে লাগলাম মনে পড়ে গেল মেঘলা আমাকে মিথ্যা অপবাদে মাইর খাওয়াইছে। মেঘলা না আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, তাহলে এমন করলো কেন? একটু পর নার্স আসলো। যাক, আপনার জ্ঞান ফিরল 3 দিন পর। 3 দিনে কেউ আপনার খোঁজ করতে আসেনি। নার্সের কথায় আমি খুব অবাক হলাম। 3 দিন থেকে আমি হাসপাতালে আছি, অথচ আমার বাসা থেকে কেউ আমার খোঁজ করতে আসেনি। কি বলছেন এসব? আমাকে এখানে কে নিয়ে এসেছে? একটা মেয়ে আপনাকে ভর্তি করে দিয়ে গেছে আর আসেনি। এই 3 দিনে রুহি ম্যাম আপনার অনেক সেবা করেছে। আমি ডাক্তার ম্যামকে ডাকছি। নার্স ডাক্তার ম্যামকে ডাকতে লাগলো। কি আজব না দুনিয়াটা। আপন মানুষদের খোঁজ নেই, অথচ যার সাথে কোনো সম্পর্ক নেই আমাকে যে চিনে না জানে না আমার সেবা করে আসছে। আমি গভীর আগ্রহে সেই মহান ব্যক্তিকে দেখার জন্য দরজার দিকে তাকিয়ে আছি। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। নার্সের সাথে একজন প্রবেশ করলো। মেয়ে বলছি না, কারণ আমার থেকে 5-6 বছরের বড় হবে। মহিলাও তো বলা যায় না, আপু তো বলা যায়। ডাক্তার নিয়ে আপু আমার কাছে এসে বলল, এখন কেমন লাগছে তোমার? মাথা ব্যথা করছে একটু একটু। মাথায় অনেক আঘাত পেয়েছো এবং রক্তক্ষরণে তোমার মাথা ব্যথা করছে। মেডিসিন খেলে ঠিক হবে। তোমার কি কেউ নেই? কি বলা উচিত আমার? বুকটা ধুপ করে উঠে কলিজা ছিঁড়ে চোখ দিয়ে পানি চলে আসলো। বুঝেছি। কোথায় থাকো তুমি? তুমি রেস্ট নাও। 3 দিন থেকে তো তোমার ভিতরে কিছু চাইনি। আমি খাবার নিয়ে আসছি। ডাক্তার নিয়ে আপু সাথে করে টিফিন নিয়ে আসলো। নিজের জন্য বোধহয় বাসা থেকে রেঁধে নিয়ে এসেছিল। আমার প্রিয় দেশি মুরগির মাংসের ঘ্রাণ পাচ্ছি। আমার হাতে পায়ে ব্যান্ডেজ, নিজের হাতে খেতে পারবো না। উনি নিজের হাতে আমাকে খাইয়ে দিল। আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। আম্মুর কি আমার কথা মনে পড়ছে না? আব্বু যা কঠিন মানুষ, আমাকে বাসায় যেতে দিবে না। ওই ছলনাময়ী মেয়েটা যা বলেছে সবাই তা বিশ্বাস করেছে। কি ভাবছো নাও? আপনি আমাকে চিনেন না, জানেন না, তবু নিজের আপন ভাইয়ের মতো খাইয়ে দিচ্ছেন। আমার রক্তের সম্পর্কের আপন মানুষগুলো আমার একবারও খোঁজ নিল না। ভাই, আগে খেয়ে নাও। বেশি কথা বলা যাবে না তোমার। সুস্থ হও আগে, তারপর তোমার সব কথা শুনবো। ওকে। তোমার নাম কি ভাই? রাফি। রাফি, মেডিসিনটা খেয়ে নাও। কোনো দরকার পড়লে নার্সকে বলিও। আমাকে অন্য রোগীর কাছে যেতে হবে। আমার সুস্থ হতে পুরো 4 দিন লাগলো। এখনো পুরোপুরি সুস্থ না আমি। খুব জানার ইচ্ছে আমাকে কোন মেয়ে হাসপাতালে দিয়ে গেছে। আমি ঢাকা হাসপাতালে আছি। এত দূরে কিভাবে আসলাম? রংপুরের একটা গ্রাম থেকে কিভাবে আসলাম ঢাকায়? মাথা ঘুরাচ্ছে। তখনই ডাক্তার নিয়ে আপু আসলো। রাফি, তুমি কোথায় যাবে ভাবছো? বাসায় যাব। ভাই, আগে আমার বাসায় চলো, কালকে যেও। আপুর অনেক অনুরোধে আপুর বাসায় গেলাম। আপুকে সবটাই খুলে বলেছি। পরের দিন সকালে আমি বাসে উঠলাম। আমার কাছে কোনো টাকা ছিল না, আপু টাকা দিয়েছিল। আপুকে যত দেখি তত ভাবি রক্তের সম্পর্ক না থেকে মানুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে। আপুর দেখা না পেলে আমি মানুষ জাতিটাকেই ঘৃণা করতাম। এটা তো বুঝতে পারছি সব মানুষ
এক না। রাত 8টায় রংপুরে পৌঁছলাম। 10টায় রাতে গ্রামে পৌঁছে গেলাম। বাসার গেটে গিয়ে নক করতেই আম্মু দরজা খুলে আমাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। বাবা, এতদিন কই ছিলি তুই? তোকে কত খুঁজেছি। শাহানা, কে এসেছে? আম্মুর নাম শাহানা। এসে দেখে যাও, রাফি এসেছে। শাহানা, ওকে চলে যেতে বলো। এটা ভদ্র মানুষের বাড়ি, কোনো রেপারের জায়গা নেই এখানে। তোমার সাহস হয় কি করে একটা রেসকলার আমার বাসায় ঢুকতে দাও? বলে আব্বু আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। বিশ্বাস করেন, চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। পানি ঝরে গ্রামকে সাগর বানাতে ইচ্ছে করছে। অনেকক্ষণ বাসার বাইরে দাঁড়িয়েছিলাম। একটা মেয়ের কথায় সবাই আমাকে ভুল বুঝলো। নিজের জন্মদাতা বাবার মুখে রেপার কথা শুনে বাঁচতে ইচ্ছে করছে না। কিন্তু আমি যদি মরে যাই, রেপার হয়ে মরে যাব। আমাকে বাঁচতে হবে আমার সম্মান আদায় করতে। শুভর বাসায় গেলাম। ওর বাসায় নক করতেই ওর আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখে তিনিও অপমান করে তাড়িয়ে দিল। গ্রামের কোথাও থাকার আশ্রয়টুকু পেলাম না। ইচ্ছে করছে মেঘলাকে খুন করে ফেলি, কিন্তু ওকে আমি একেবারে মারবো না। যেমন কষ্ট আমি পাচ্ছি, ওকে তেমন ভাবে কষ্ট দিব। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। রাতটা কোনো রকমে কেটে সকালে আবার ঢাকার বাসে চললাম। রাতে পৌঁছালাম। 2 দিনে কিছুই খাইনি। আপু যা টাকা দিছে তাতে বাস ভাড়ায় শেষ। আর কয়েকটা টাকা আছে, সামান্য কিছু খেয়েছি, কিন্তু পেট কি আর তাতে ভরে? ক্ষুধার জ্বালা কি তা খুব ভালো করে বুঝেছি। বিপদে একটা বন্ধুকেও কাছে পাইনি। আপুর বাসায় গিয়ে নক করতেই আপু দরজা খুলে আমাকে দেখে বলল, ভিতরে আসো। কিছু খাওনি তাই না? মুখ শুকিয়ে ধুলো হয়ে গেছে। যাও ভাই, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। খেতে খেতে আপুকে সব বললাম। আপু বলল, আমি আছি তো, আমাকে নিজের বোন ভাবো না? আমি আজ থেকে তোমার বোন, তুমি আমার ভাই। আপুর সম্পর্কে আমি এখনো কিছু ভালো করে জানি না। আপু বলেছিল পরে একদিন বলবে। যাই হোক, পেট ভরে খেয়ে ঘুম দিলাম। পরের দিন সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। আপু আর আমি একসাথে নাস্তা করলাম। আপু হসপিটালে গেল। যাওয়ার সময় আমাকে বলল সারাদিন বাসায় শুয়ে না থেকে যেন ছাদে যাই, বাইরে গিয়ে ঘুরে আসি। বিকেলে আমি ছাদে গেলাম। ছাদিকে যা দেখলাম, চোখ ডলতেছি। যা দেখলাম সত্যি নাকি? গায়ে চিমটি দিলাম। সত্যি ব্যথা পাই। পাশের বাসার ছাদে মেঘলা দাঁড়িয়ে, ও আমার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে হয়তো ও আমার মতোই অবাক হয়েছে। রাফি, তুমি এখানে কি করো? তোকে রেপ করতে আসছি। সরি রাফি, আমি ভাবিনি সেদিন এমন কিছু হবে। আমি শুধু তোমাকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। তুমি আমাকে পাত্তা দিচ্ছিলে না, তাই আমি সত্যি ভাবিনি এমন কিছু হবে। চুপ কর তুই। তুই এখানে কেন? এটা আমার নানুর বাসা। তুমি এখানে কিভাবে আসলে? যেভাবে হোক আসছি, কিন্তু ভাবিনি তোকে এত সহজে পাবো। রাফি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিসের ক্ষমা? আগে তোকে রেপ করবো, তারপর তুই আমাকে ক্ষমা করে দিস। আমি ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল। ওর নাম মুখে নিতেও আমার ঘৃণা লাগে। আর আদিক্ষেতা দেখে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। ভেবে নিয়েছিলাম ওকে কাছে টেনে নিব। ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য সমাজের সাথে লড়বো। কত বড় ভুল করতাম। রাতে আপু এসে আমাকে ডাক দিল। আমাকে দেখে আপু বুঝে গেল আমার মন খারাপ। ভাই, আব্বু আম্মুর কথা মনে পড়ছে, এটাই স্বাভাবিক। এমন কেন হলো আমার সাথে? কি পাপ করেছি? বাদ দাও না ভাই এইসব। তোমার ভার্সিটির কোচিং করবা না? ইচ্ছে তো আছে, কিন্তু ইচ্ছা থাকলে উপায় তো নেই। দেখো পাগল বলে কি, আমি আছি না। রাফি, তুমি কিন্তু আমাকে পর ভাবো। তোমার দেওয়া রক্ত তো আমার শরীরে বইছে। সো তোমার যা প্রয়োজন হবে আমাকে বলবা। তোমার কোচিং এর জন্য যা কিছু করার করে রাখো। টাকার চিন্তা করো না। তোমার আপুর কি টাকা পয়সার অভাব আছে? আমার তো তুমি ছাড়া কেউ নেই ভাই। আপু, তোমার আব্বু আম্মু ভাই বোন কেউ কি নেই? বিয়ে করবে না? সময় হলে তোমাকে সব বলবো। পরের দিন আমি ছাদে আছি। মাথায় একটা ঢেল লাগলো। চারপাশে তাকিয়ে দেখি মেঘলা ওদের ছাদে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ইশারায় আমাকে কাগজটা খুলতে বলছে। কাগজটা দিয়েই আমাকে ঢেল মারছে। আমার দেখার ইচ্ছে নেই। কাগজটা হাতে নিয়ে নিচে ফেলে দিলাম। ওই রাফি, রাফি, ওই তুই তো নোংরা। ওই তুই তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি নিচে চলে আসলাম। আর 2 দিন ছাদে যাইনি, বাইরেও বের হইনি। কয়েকদিন পর আমি কোচিং এ অ্যাডমিশন করলাম। প্রথম দিন কোচিং এ গিয়ে বসে ক্লাস করছি। এমন সময় পরিচিত কণ্ঠে কেউ বলে উঠলো, স্যার আসবো? আমি দরজার দিকে তাকিয়ে দেখি মেঘলা। ও আমাকে দেখে মুচকি হাসি দিয়ে ভিতরে প্রবেশ করলো। ওর হাসি একদম আমার অসহ্য লাগছে। আমার পাশে যে বসেছিল তাকে উঠে দিয়ে আমার পাশে বসালো। আমি আবার ওই ছেলেটাকে আমার জায়গায় বসিয়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে বসলাম। কোচিং শেষে আমি রিক্সা ডেকে রিক্সায় উঠলাম। অমনি মেঘলা এসে রিক্সায় উঠে পড়লো আমার পাশে। ওই আপনি নামেন। থাক তুই বলে আমি রিক্সা থেকে নেমে হেঁটে আসছি।
মেঘলাও রিক্সা থেকে নেমে আমার পিছু পিছু আসছে। আমার খুব বিরক্ত লাগছে, ইচ্ছে করছে ওরে একটা শিক্ষা দেই, কিন্তু এখন না, এখন সেই সময় আসেনি। ওই রাফি বাবু শোনো না। আমি চুপচাপ হাঁটছি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে আপুর জন্য হাসপাতালে নিয়ে গেলাম। বাসায় একা একা সারাদিন ভালো লাগে না, তাই বাসার কাজ করি, আপুর জন্য নিয়ে যাই। হসপিটাল থেকে আসতেছি, মেঘলাদের বাসার কাছে আসতেই মাথায় এক বালতি পানি পড়লো। উপরে তাকিয়ে দেখি মেঘলা খিলখিল করে হাসছে। আমি কিছু না বলে ভিতরে চলে আসলাম। পরের দিন আমি কোচিং এ বসে আছি। তোমার নাম কি? রাফি। তোমার নাম? অনেক সুন্দর নাম। আমার নাম রিমি। তোমার নামটা অনেক সুন্দর। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ওকে, ডান ফ্রেন্ড। তাহলে তুই করে কথা বলি। ওই মেয়ে, ওর সাথে কি কথা তোর? তাতে আপনার কি? আমার কি মানে? তুই আমার জিনিসে নজর দিস, আবার আমাকে বলিস আমার কি? রিমি আয়, পাগল ছাগল মেয়ের সাথে কথা বলে লাভ নেই। আমি রিমিকে নিয়ে চলে আসলাম ক্লাসের ভিতরে। কোচিং শেষে আমি বের হয়ে বাসায় আসছি। মেঘলা রিমির চুলের মুঠি ধরে সবার সামনে ঠাস ঠাস করে চড় মারলো। ফকিন্নির বাচ্চা, তুই আমাকে কি দেখবি? হ্যাঁ, তুই জানিস আমি কে? এখানকার মেয়র আমার মামা। ওই সবাই জেনে রাখ, রাফিকে আমি ভালোবাসি। কেউ আর দিকে তাকিয়ে থাকলে আমি তোর চোখ তুলে ফেলবো। এই মেয়ে পেয়েছে কি আমাকে? কখন বলে ভালোবাসি, আবার আমার জীবনটাকে নরক করে দিয়েছে। মাথাটা পুরাই খারাপ করে দিয়েছে। আমি নিজের রাগটা কন্ট্রোল করে রাখতে পারলাম না। ঠাস 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 করে মেঘলার গালে চড় মেরে বললাম, কি মনে করিস তুই নিজেকে? তুই আমার জীবনটা নষ্ট করছিস কেন? আমি তোর কি ক্ষতি করেছি? গ্রাম থেকে, আমার পরিবার থেকে আমাকে বের করে দিলি, তাতে তোর মন শান্তি হয়নি? এখন এখান থেকে বের করে দিতে চাস? আমি তোর কি ক্ষতি করেছি? আমার পিছনে এইভাবে পড়ে আছিস কেন? আমাকে না তুই মেরে ফেল। পরিবারের থেকে দূরে থাকাটা তুই ধনির দোলালি বুঝবি না। আমি কাকে কি বলছি? একটা কুত্তা মানুষের কষ্ট বুঝে, তুই তো কুত্তার মাঝেও পড়িস না। আমি আর কিছু না বলে চলে আসলাম। রাতে ছাদে গেলাম, দেখলাম একটা ডায়েরি, পড়তে শুরু করলাম। যত ঝগড়া ছিল, যত ডকুমেন্ট বোঝাপড়া ছিল তোমার সাথে, তার সবই করে নিয়েছি আমি। এখন আর কিছুই বাকি নেই, না অভিমান, না প্রত্যাশা, না কোনো আশা। জোর করে কিংবা অন্য কোনো ভাবে বাধ্য করে যে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না, সে তো আমিও জানতামই। হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছিল শুধু, কেননা আমি ভাবতাম আমি যেহেতু ভালোবাসি, সেহেতু সেই ভালোবাসার উপর একটা অধিকার আমার অবশ্যই আছে। সেই অধিকারকে পুঁজি করেই হয়তো বারে বারে তোমাকে অসহ্য যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছি। কিন্তু তোমাকে যতটা যন্ত্রণা দিয়েছি, তার শতগুণ আঘাত প্রতি মুহূর্তে আমার নিজেকে ভোগ করতে হয়েছে, যা তুমি জানো না। এখন আমি নিজেরই চোখে চোখ রেখে কথা বলতে পারি না। যখন তোমার সাথে করা আচরণগুলোর কথা মনে পড়ে, যে আমি নই, সে আমিকে তোমার সামনে হাজির করেছিলাম। হয়তো আমি ছুটে চলেছিলাম খরগোশের মতো, দৌড়ে দৌড়ে, আর এতটাই বেহুশের মতো ছুটেছিলাম যে ছুটতে ছুটতে কোন যে দিকে চলেছি সে কথাই ভুলে গিয়েছিলাম। অবশেষে আমি স্থির হলাম। এখন আমি ঠিক আছি, জ্বরটাও কেটে গেছে, মাঝখান থেকে হারিয়ে গেছে অনেক বড় কিছু। আবার মনে হয় আমি যাকে এতটা গুরুত্ব দিচ্ছি, কিংবা নিজের অজান্তেই মনে মনে যাকে আমি এতটা গ্রহণ করে ফেলেছি, আসলে কি সে আমাকে নিয়ে অতটা পরিষ্কার করে ভাবে কিছু? ভেতর থেকে তেমন কোনো সাড়া পাইনি, কিন্তু লজ্জা হচ্ছিল তাকে নিয়ে আমার প্রত্যাশাগুলোর দিকে তাকিয়ে। কেন আমি চাইছি তাকে? যে আমাকে চায় না, কিংবা হয়তো যে আমাকে ঘৃণার চোখে দেখে না, আমি তাকেই আমার চিন্তার আলোকে আবার বহুবার এই মনে হয়েছে যে না হয় আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিংবা না হয় তার প্রতি আমার মনোযোগ একটু বেশি, তাই বলে তাকে অত শত বলতে কেন গেলাম? এই ভালোবাসাটুকু ভেতরে রেখে দিয়েও তো দিব্যি পুরোটা জীবন এক রকমের স্বস্তি নিয়ে ঠিক বেঁচে থাকা যেত না? অন্তত তার সামনে এতটা রুক্ষ, এতটা কপট আর বেপরোয়া তো হতে হতো না। তবুও তো আয়নায় নিজের চোখে চোখ রেখে কথা বলতে পারতাম। নিজেকে নিজের কাছে এতটা নিচু আর রুচিহীন মনে হতো না। সে যেমন করে আমাকে ভাবুক, সে যেমনই হোক কিংবা যেমনটি না হোক, তবু দূর থেকে এতটুকু বলে নিজেকে সান্ত্বনা দেওয়া যেত যে সে তো কিছু জানেই না আমার ভেতরের কথা। কিন্তু এখন যতটা এলোমেলো হয়ে গেল সবই, হয়তো এক জীবনেও তা ফুরোবার নয়। আবার এও মনে হয় একজন ভালোবাসার মানুষকে তো খুব সহজেই ক্ষমা করে সব ভুলে গিয়ে আবার বুকে জড়ানো যায়। তাহলে আমি কি তেমন কিছু ছিলাম না? আমি তার জীবনের কিছুই কি ছিলাম না? কিংবা সে আমাকে নিয়ে যেসব কথা বলতো, সেগুলো কি শুধুই কথার কথা? আমি কি ভুলভাল বুঝে সত্যি বলে মেনে নিয়েছিলাম সবই? হয়তো তাই, হয়তো নয়। এখন আমি যা কিছু বুঝতে পারি না, এই পৃথিবীর যা কিছু অবদ্ধ মনে হয়, সেগুলোর আর কোনো উত্তরের খোঁজ করতে যাই না।
থাকুক না ওসব অজানাই। হয়তো আমি ওসবের কোনো উত্তর পাবো না, কত কিছুই তো পাওয়া হয় না আমাদের। তার চেয়ে বরং মন থেকে যাকে সারা জীবনের জন্য গ্রহণ করেছি তাকে রাখার প্রতিজ্ঞায় আমাকে অটল থাকতে হবে। তাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, কেননা বেলা শেষে আমি হয়তো অন্য সবাইকে ধোঁকা দিতে পারি, কিন্তু নিজেকে, যাকে একবার মন গ্রহণ করে ফেলেছে তার জায়গায় অন্য কাউকে চিন্তা করার রুচি যেমন আমার নেই, ঠিক তেমনি সে গ্রহণ না করলেও তাকে ছেড়ে যাবার কোনো পথ এখন আর আমার নেই। মিথ্যে করে অনেকেই হয়তো অনেক কিছু করতেও হয় হয়তোবা। অনেকে সারা জীবন একটি মিথ্যেকে সত্যি হিসেবে প্রতিস্থাপন করতে কোনো রকমের জোড়াতালি দিয়ে অভিনয় করে, মেনে কিংবা মানিয়ে। নিজের মনের বিরুদ্ধে গিয়ে জীবন পার করতে পারলেও আমি পারি তা কি করে? কিংবা এসব করে নিজের চোখে চোখ রেখে কি করে তাকাই? নিজেকে কি জবাব দেব আমি? নিজের কাছে নিজেকে কি করে লুকাবো আমি? আমি তো সহজ একটা জীবন চেয়েছি সব সময়। এই কি তাহলে সেই সহজ জীবন? নিজেরই কাছ থেকে পালিয়ে বাঁচা, নিজের সাথে জীবনের সবচাইতে বড় লুকোচুরি খেলা? সহজ জীবন কি তবে এমন একটা জীবন যেখানে নিজেকেই নিজের সব থেকে বড় শত্রু ভেবে বাঁচতে হবে? আমার কাছে তো জীবন কখনো এমন হয়ে ধরা দেয়নি, তাহলে এখন কেন দিচ্ছে আমার কাছে? আমি সেটাই। যা নই তবে সেটি হবার চেষ্টা কেন করছি আমি? কেন নিজের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি? আমি যেমন নিজেকে ঠকাতে পারি না, তেমনি অন্য কাউকেও ঠকাতে পারি না। যা কিছু সঠিক তা সবসময় সুখকর হবে, এমন ধারণা কোথা থেকে এলো আমার ভেতরে? সত্য কষ্টদায়ক হলেও তো সত্য, আগে হোক আর পরেই হোক, সত্যকেই মানতে হয় শেষমেশ। নিজেকে কষ্টকর পথ থেকে মুক্ত করতে, নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে অস্বীকার করতে আমি নিজেই কখন নিজের বিরুদ্ধে হাঁটতে শুরু করেছি তা আমার নিজেরই জানা নেই। হয়তো ভালোবাসার মতো একটা পবিত্র সত্তাকে তার যথাযোগ্য মর্যাদায় মূল্যায়ন করবার মতো শক্তি আমার ভেতরে নেই। হয়তো এই লড়াইটা আমি লড়তেই চাইছি না। সবচেয়ে বড় কথা, নিজের ভালোবাসাকে শ্রদ্ধা করাকেই আমি লড়াই ভাবছি। একজন মানুষ যত চেষ্টাই করুক না কেন, সে নিজের কাছ থেকে নিজের ভেতরের রূপ কখনো লুকাতে পারে না, সত্যিটাকে কখনো নিজের কাছে আড়াল করতে পারে না। বেশিরভাগ মানুষই হয়তো এই জন্য প্রতি মুহূর্তে নিজের কাছ থেকে পালিয়ে বেড়ায়, ছুটে পালায় নিজের প্রকৃত সত্তার ঘর থেকে। এটা কখনো সহজ জীবন হতে পারে না। সহজ যা কিছু তা কিছু নিজের মাঝে ধারণ করেই আমাকে চলতে হবে, হোক সেটি কষ্টকর, হোক সেটি অগ্নিপথ। তবুও বেলা শেষে নিজেকে দেবার মতো নিজের হাজারো প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে। আমাকে মিথ্যে করে লোক দেখিয়ে বলতে হবে না যে আমি খুব সুখী একজন মানুষ। কখনো কাউকে মিথ্যে করে যত্ন নিয়ে বলতে হবে না যে বেশ ভালো আছি। বরং আমাকে দেখেই যেন সকলের মনে এই কথাটি আসতে বাধ্য হয় যে আমি বেশ ভালো আছি। আমি তো আমার জীবনটাকে একটা খেলা হিসেবে মেনেছি, তাহলে হঠাৎ একে লড়াই ভাবতে শুরু করলাম কবে? আপুর ডাক আসলো, তাই ডায়েরিটা ছাদেই লুকিয়ে রাখলাম। ডায়েরিটা আর পড়া হলো না। এতক্ষণ যা পড়লাম তা কিছুই মাথায় ঢোকেনি। ভেবে উঠতে পারছি না কার এটা পর কাকে নিয়ে। এত কিছু ভেবে আর মাথা নষ্ট না করে আপুর কাছে গেলাম। পরের দিন আমি কোচিং এ যাচ্ছি, অমন সময় মেঘলা আমার পাশে আসলো। রাফি বেবি, কেমন আছো? ভালো। বাবুটা মুখটা প্যাঁচার মতো করে রেখেছে কেন? এমন গোমরা মুখে তোমায় প্যাঁচার মতো লাগে, একটু হাসো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে ওর আদিক্ষেতা দেখে। কিছু না বলে আমি নিজের মতো হাঁটছি। রাফি, তুমি ভালো করেই জানো আমি কারোর অবহেলা সহ্য করতে পারি না। তুমি ছাড়া কেউ কখনো আমাকে অবহেলা করেনি। সেদিন অবহেলা সহ্য করতে না পেরে এমন করেছি। তোমাকে কিভাবে বোঝাবো? তোমাকে আমি সত্যিই ভালোবাসি। আমি আপনার এইসব কথা শুনতে চাই না, প্লিজ স্টপ। এইরকম ভাবে অনেক দিন গেল। কোচিং শেষ, ভর্তি পরীক্ষা দিয়ে ভার্সিটিতে ভর্তি হলাম। এর মধ্যে মেঘলা অনেকবার আমার কাছে এসেছে, আমি ফিরিয়ে দিয়েছি। আব্বু আম্মুর সাথে কখনো কথা হয়নি, দেখাও হয়নি। খুব মিস করি আব্বু আম্মুকে, মিস করি সেই দিনগুলো আর হারানো বন্ধুগুলোকে। ভালো লাগে না শহরের এই বন্দি জীবন। ভার্সিটির ক্যাম্পাসে আমার ফ্রেন্ড শিয়ামের সাথে বসে আড্ডা দিতেছি। হঠাৎ আমার চোখ আটকে গেল মেঘলার দিকে। শাড়ি পরে এসেছে, কালো শাড়িতে। আমি জীবনের ওর উপর সেদিন আপুর বিয়েতে ক্রাশ খেয়েছিলাম, দ্বিতীয়বার খেলাম ভার্সিটিতে। মাঝে মাঝে মন বলে সব ভুলে ওকে বুকের পাঁজরে জড়িয়ে নেই, কিন্তু ভুলতে পারি না সেই দিনটাকে। ওর জন্য আজ আমি পরিবার ছাড়া। আমার আব্বু কারো সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি না। এটা ভাবতেই আমার মাথায় বুদ্ধি আসলো, প্রতিশোধের রাস্তা চলে আসলো।
আমার বাবা মাথা উঁচু করতে পারে না। গ্রামের মানুষ আমাকে থুতু দিয়েছে, আমি ওর বাবার মাথা উঁচু করতে দিব না। ওর মুখে গ্রামের লোক থুতু দিবে। আমি ওর দিকে অপলক তাকিয়ে আছি। মেঘলা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি ওর কাছে গেলাম। কি ব্যাপার, আজ তুমি আমার কাছে আসলে? আসতে পারি না, ওকে চলে যাচ্ছি। আমি চলে আসার জন্য এক পা বাড়িয়েছি, মেঘলা আমার হাত ধরে ওর দিকে টান দিল। তুমি তো এতটুকু এসছো, মাঝখানে বিশাল তফাৎ। আমি তোমাকে আরো বেশি কাছে চাই। ছেড়ে দাও, লোকে দেখছে। দেখুক, আমি কাউকে ডরাই না, শুধু তুমি থাকলে আমার চলবে। জানো, কালো শাড়িতে তোমাকে সেদিন বিয়েতে দেখে জীবনের প্রথম ক্রাশ খেয়েছিলাম। এই কালো শাড়িতেই আমার জমানো অভিমান নীলচে মেঘে হারিয়ে অপুরন্ত ভালোবাসা পাঠিয়েছে তোমার কাছে। রাফি, আমি স্বপ্ন দেখছি না তো? ওকে প্রমাণ করে দিচ্ছি স্বপ্ন না বাস্তব। এই বলে ওর গালে একটা কিস দিলাম। মেঘলা লজ্জায় মুখ ঢেকে নিল। এই শয়তান, সবার সামনে করলা কেন? স্বপ্নে তো অন্য কেউ দেখলে সমস্যা নেই। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। রাফি, আজ আমি অনেক অনেক খুশি। চলো ঘুরতে যাব। আজ না কাল। ওকে। আমি মনে মনে বলছি, খুশি না হয়ে কাঁদো। তোর জীবনটাকে এবার আমি নরক দেখাবো, জ্বালাবো, পোড়াবো। রাফি, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। আমরা দুইজনে একসাথে হেঁটে বাসায় আসলাম। গোসল করে খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে উঠে ছাদে গিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। মহারানী কি কবিতা আবৃত্তি করবে নাকি? মেঘলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, না, পারি না। আমি কবিতা শোনাই। শোনাও। তোমার মেঘলা মেঘলা মন, মেঘলা মেঘলা চোখ, মেঘলা মেঘলা হাসি, মেঘলা মেঘলা প্রেম, মেঘলা মেঘলা তাকিয়ে থাকা, মেঘলা আকাশ পানে আমি সবেই ভালোবাসি। ভালো লেগেছে তোমার আবৃত্তি, কিন্তু কবিতা পারো না, সেটা তো বলবা না। ফাজিল, প্রতিটা লাইনে মেঘলা 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 প্রেম আবার কেমন? আমি জানি না কেমন। আমার কবিতার প্রতিটা লাইনে যেমন তুমি, তেমনি আমার জীবনের প্রতিটা লাইনেই মেঘলা তুমি, শুধু তুমি। পাগল, এতটা ভালোবাসো তাহলে আমাকে এতদিন ফিরিয়ে দিয়েছো কেন? দেখেছি পাগলিটা পাগলটাকে কতটা ভালোবাসে। চলে যাও কি না? ওকে বাই, চলে যাচ্ছি। ওই কই যাও? কোথাও যাব না। এরপর আমাকে একটু কষ্ট দিলে তোকে আমি খুন করে ফেলবো। এইভাবে বললে কিন্তু আমি পালিয়ে যাব। এখনই ঠ্যাং ভেঙে রাখবো। এত ভয় দেখাও কেন বলো তো? রাফি, তোমার ফোন নাম্বারটা? আমি মেঘলাকে ফোন নাম্বার দিয়ে নিচে চলে আসলাম। রুমে বসে ভালো করে ভাবছি প্ল্যানটা, এটা কি ঠিক হবে কি না। ওর জন্য এইরকমই ঠিক হবে। এমন সময় দরজায় কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলে দেখি একটা লোক। কাকে চাই? তুমি কে? আমি যেই হই না কেন, আপনি কাকে চান? রুহি আছে বাসায়? না, আপু হসপিটাল থেকে এখনো ফিরেনি। তোমাকে তো চিনলাম না, তুমি কে? আমি আপুর ছোট ভাই। শিলে আসলে ওকে বলবা মামুন এসেছিল। ওকে। একটু পর আপু আসলে আপুকে বললাম মামুন নামে একজন এসেছিল। নামটা শুনে আপুর মুখের রংটা বদলে গেল, হাসি হাসি ভাবটাও কালো মেঘে ছেয়ে গেল। আপু কি হলো? কিছু না, যাও তুমি ঘুমাও। কিছু তো একটা আছে, যেহেতু আপু বলতে চায় না তা নিয়ে আর না ভাবাই ভালো। আমি তো তার আশ্রয়ই তো। পরের দিন ভার্সিটিতে না গিয়ে মেঘলাকে নিয়ে ঘুরলাম। বিকেল বেলা বাসায় আসলাম। এইভাবে আরো 3টা মাস চলে গেল। মেঘলা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না। এখন থেকে খেলা শুরু। ঘুম থেকে উঠে দেখি মেঘলা অনেকবার কল দিয়েছে। আমি প্রতিদিনের মতো আজ আর ওকে কল দিলাম না। আপু নতুন বাইক নিয়ে দিয়েছে কাল। বাইক বের করে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে গিয়ে ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিতেছি বাইকে বসে। গেটের দিকে তাকিয়ে দেখি মেঘলা আসছে। চোখ দুটো লাল হয়ে রেগে গাল ফুলে টমেটোর মতো হয়েছে। আমি না দেখার ভান করে ওদের সাথে আড্ডা দিচ্ছি। রাফি, তোমার ফোন নাম্বারটা? পকেটে। কেন? ফোন বের করে দেখো, কতবার ফোন দিয়েছি। কি সমস্যা, ফোন ধরো না কেন? আর আমাকে রেখে আসছো কেন? সরি, নতুন বাইক পেয়ে খুশির ঠেলায় আগে এসেছি। ইটস ওকে। কি? কিছু না। রাফি, তোমার মন খারাপ? না, আমার ভালো লাগছে না। আমি ক্লাসে গেলাম। মেঘলা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। আমি তার কাছে গিয়ে বসলাম। হাই, আমি রাফি। আমি রিয়া। রিয়া, একটা সত্যি কথা বলি? ওকে, বলো কি বলতে চাও? রিয়া, তোমার নাকটা অনেক ভীষণ সুন্দর। এত সুন্দর নাক কোথায় পেয়েছো? হি হি হি, নাক কি পাওয়া যায় নাকি? পাইছই তো। তোমার নাকের মতো আর কারো নাক নেই। প্রথম কেউ আমার নাকের প্রশংসা করলো। রাফি, এইদিকে আসো, কথা আছে।
পরে বলি। মেঘলা আর কিছু বলল না। ভার্সিটি শেষে আমি বাইক নিয়ে রিয়ার কাছে গেলাম। উঠো, তোমাকে পৌঁছে দেই। না থাক। উঠো তো। রিয়া উঠলো। আমি মেঘলার সামনে দিয়ে আসলাম, দেখেও না দেখার ভান করে। বিকেলে কলিং বেল বাজছে, দরজা খুলে দেখি মেঘলা। কি ব্যাপার তুমি? আমি আসলে কি কোনো সমস্যা, নাকি ওই ডাইনি মেয়েটা আছে? ও ডাইনি না, ওর নাম রিয়া। রাফি, তুমি এমন করছো কেন আমার সাথে? কেমন করছি আমি? আমাকে ইগনোর করছো। তুমি আমাকে ভুল বলছো মেঘলা। একটা মেয়েকে বাইকে ওঠালা, আমাকে তো তোমার নতুন বাইকে ওঠাওনি। তুমি জানো না তোমার সাথে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না। ও উঠে পড়লো, কিভাবে না করি বলো? এত রাগ উঠেছে জানো, আমার খুব কষ্ট হয়। একটা জিনিস চাবো, দিবা? কি বলো? তোমাকে আমি সবকিছু দিতে রাজি। তোমাকে চাই। রাফি, আমি তো শুধু তোমারই। রাতে আমি বই পড়ছি। রাফি, আসবো? হ্যাঁ আপু, আসো। ওই লোকটা কি আজও এসেছিল? না। তুমি না জানতে চাও আমি একা থাকি কেন? আমার মা বাবা বেঁচে আছে কি নাই? জানো রাফি, আমার সবই আছে। আমার বাবা মা আছে, সুখের একটা সংসারও ছিল। কাল লোকটা আসছিল, উনি আমার স্বামী ছিল, এখন নেই। আপু, তুমি তাহলে একা থাকো কেন? আমি যখন পড়াশোনা শেষ করে ডাক্তারি করছি, প্রথম দেখাই ও নাকি আমাকে ভালোবেসে ফেলে। আমার পিছু 2 মাস ঘুরে আমারও কি ভালো লাগতো। ওর বাবার ব্যবসা দেখাশোনা করতো। ওকে আমি বাসায় বিয়ের প্রস্তাব দিতে বলি। ভালো ঘরের একমাত্র ছেলে, বাবার বিশাল বড় ব্যবসা সামলাচ্ছে, তাই বাসায় রাজি হয়ে যায়। আমাদের বিয়ে হয়, সুখের সংসার চলছে। কিন্তু 5 বছরে কোনো সন্তান হলো না। সবাই চাপ দিচ্ছে বাচ্চা নেওয়ার, কিন্তু আমি কখনো মা হতে পারবো না। ইদানিং ও বদলে যেতে শুরু করে, আমার সাথে প্রায় ঝগড়া হয়। ওর বাসায় যখন জানতে পারে আমি মা হতে পারবো না, কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি একজন শিক্ষিত প্রতিষ্ঠিত মেয়ে, আমি ভালো জব করি। এইসব সহ্য না করে বাবার বাসায় চলে আসি। এখানে আবার বিয়ের প্রেশারে নেয়। বাবা মা ও কেমন যেন আমার সাথে। এইদিকেও আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর আমি সবাইকে ছেড়ে 2 বছর থেকে একা আছি। আমি আপুর চোখের পানি মুছে দিলাম। আমি আছি তো, কে বলেছে তোমার কে নেই? জানি তো। আপু, আমার আব্বু আম্মুকে ভীষণ মনে পড়ে। বাড়ি যাবা? না, আমি তো তাদের কেউ না। তাদেরও বা দোষ কোথায়? যা শুনেছে দেখেছে তাই বিশ্বাস করেছে, কেউ আমাকে বিশ্বাস করেনি। ভুলে যা না ভাই, এসব ভার্সিটিতে কাউকে ভালো লাগেনি? না। বলিস কি, একটা মেয়েও পছন্দ হয়নি? মেয়েদের বিশ্বাস করে উঠতে পারবো না। ভাই, এটা তো ভুল ধারণা। সব মানুষ এক না। আমিও তো বলতে পারি সব ছেলে খারাপ। যাও ঘুমাও। আমার ঘুম আসছে না কিছুতেই। ভেবে ভেবে ক্লান্ত হয়ে গেছি। আমি আগে প্ল্যান করেছিলাম মেঘলার সাথে বেড শেয়ার করে ওকে নষ্ট করে বিয়ে করব না। ওর মান সম্মান নষ্ট করব, ওর বাবারও মান সম্মান নষ্ট হবে, ওর জীবন নষ্ট, ও মানুষকে মুখ দেখাতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে কাজটা ঠিক করছি না। এত খারাপ একটা কাজ আমি করতে পারবো না। ও আমাকে ভালোবাসে, আমি এই জন্য ওর সাথে প্রেমের অভিনয় করে আসছি। কিন্তু আমি এত জঘন্য একটা কাজ করতে পারবো না। ওর আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। এখন কি করব আমি ভেবে পথ খুঁজে পাচ্ছি না। মনটা ভীষণ খারাপ। বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। বসন্তের উদাসীন বাতাস গায়ে লাগছে। পরের দিন আমি ভার্সিটি গিয়ে একা একা ক্যাম্পাসে বসে আছি। আমার পাশে এসে মেঘলা বসলো। কি হয়েছে তোমার, আমাকে প্লিজ বলবা? আমাকে ক্ষমা করে দাও মেঘলা, আমি তোমাকে ভালোবাসি না। তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ভালোবাসার অভিনয় করে এসেছি। তোমাকে বোঝাতে কতটা কষ্ট হয়েছে আমার। আমি চাইলে আম্মুকে আম্মু বলে ডাকতে পারি না, খুব কষ্ট হয়। আমি সেই কষ্টটা তোমাকে দিতে চেয়েছি, কিন্তু আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। আমি পারবো না তোমার সাথে এটা করতে। আমাকে ক্ষমা করে দাও। মেঘলা হয়তো কখনো কল্পনাতেও এমনটা ভাবেনি, তাই নিস্তব্ধ হয়ে আছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আমি চলে আসলাম ওখান থেকে বাসায়। বিকেলে ছাদে গেলাম, মেঘলা নেই। পরের দিন কলেজেও মেঘলাকে দেখলাম না। আমার কিছু ভালো লাগছে না। বাসায় চলে আসলাম। বাসাতেও ভালো লাগছে না, খুব অসহ্য লাগছে। মনের মাঝে যে সুখটা থাকে আমার মাঝে সেটা নেই। খারাপ লাগার কারণটাও খুঁজে পাচ্ছি না। খুব কষ্টে দিন কাটলো। রাতে ছাদে গেলাম, মেঘলা আসেনি। ও নেই তাতে আমার কি? রাতে ঘুমও আসছে না, সারা রাত জেগে কাটালাম। পরের দিন কলেজে গেলাম না। নিজেকে খুব অসহায় লাগছে। আমি খুব একা। মানুষ তখনই একা হয়ে যায় যখন তার ভাবনাতে কেউ থাকে না, কল্পনা ব্যস্ত, মনটাও নিস্তব্ধ হয়ে যায়। তখনই মানুষ নিজেকে খুব বড্ড একা একা লাগে। ভালো লাগে না কিছু, জীবনটা অসহ্য লাগে। জীবনে কত কিছুই বদলে গেছে তা মেনে নিতেও যদি হয়, কিন্তু পারছি না।
সবার জীবন এইভাবে বদলায় কি? বড় হওয়ার খুব ইচ্ছে ছিল রাফির। কবে বড় হবে? বড় হয়ে একা একা সব আনন্দ, খুশি, সুখ সবকিছু দূরে সরে যাচ্ছে। ব্যথা পেলে আর চিৎকার করে কাঁদতে পারে না রাফি। কাঁদতে কাঁদতে বলতে পারে না, আম্মু খুব কষ্ট হচ্ছে। আম্মুর পর এই ব্যথার জায়গায় মলম লাগিয়ে দেয় না কেউ। স্কুলে গিয়ে চিল্লাচিল্লি হই হুল্লোড় করা হয় না। স্কুল থেকে পালানো দিনগুলো খুব মিস করে রাফি। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি, খুব মিস করছি মেঘলাকে। ওকে দেখতে খুব ইচ্ছে করছে। ওর মায়া জড়ানো কণ্ঠ ভীষণ মনে পড়ছে। ভালোবাসি কথাটা হয়তো কখনো বলাই হবে না তোমাকে, হয়তো তুমি বুঝেও না বুঝেই থাকবা। প্রথম দেখায় মায়ায় পড়া গল্পটা তোমার অজানা রয়েই যাবে। অভিমানগুলো জমতে জমতে একটা দেওয়াল তৈরি হবে, এপারে আমি ওপারে তুমি, খুব কাছে। অভিমানী দেওয়াল আলাদা করে দিয়েছে, চাইলে কিন্তু আমরা দেওয়ালটা সরাতেই পারি। যদি হাত বাড়িয়ে দাও, তোমার ওই হাতে আমি একগুচ্ছ গোলাপ ধরে দিব। তুমি দিনে যতবার নিঃশ্বাস নাও তার বেশি তোমার কথা মনে পড়ে। আমাকে আর একটা সুযোগ তো দিতেই পারো, তাই না? ভালোবেসে না হোক, করুণা করে হোক, আমাকে খুব ভাবায় আমি যে তোমাকে এত মিস করি। তুমি যদি আর একবার ফিরে আসো, রাত্রি ভোরে স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত, যাকে দেখে স্বপ্ন দেখা সে যদি তা জানতো। ফোন বের করে কল দিলাম, ওর ফোন বন্ধ। ছাদ থেকে নেমে ওদের বাসায় গেলাম। ওর মামি জানালো মেঘলা নাকি রাজশাহী গেছে ওর খালার বাসা। মন খারাপ করে আবার ছাদে আসলাম। মেঘলাকে আজ সত্যি খুব ফিল করছি। ওকে যে কখন খুব বেশি ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। তাই হয়তো ওর ক্ষতি করতে চাইনি। মেঘলা কি আমাকে ভালোবাসবে? হয়তো বাসবে না। রাফি রাতে বসে আছে, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। কল ধরে হ্যালো বলল। ওইদিকে শুধু কান্নার শব্দ আসছে। রাফির মনে হলো এটা মেঘলা। মেঘলা কোথায় তুমি? কেমন আছো? খুব মিস করছি তোমাকে। রাফি, আমি মেঘলা না, আমি রিয়া। কাঁদছো কেন? আই লাভ ইউ রাফি, আমি তোমাকে মেঘলা থেকে অনেক বেশি ভালোবাসি। আমার মেজাজটা গরম হয়ে গেল। ফোন কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছি। একটা কিছু লেখার চেষ্টা করছি। রোজ ভোরে কল দিয়ে ঘুম ঘুম কণ্ঠটা শোনার জন্য একটা তুমি চাই। ভাবনায় মিশে থাকার জন্য তোমাকেই চাই। দিন শেষে কষ্টগুলো গুছিয়ে বলার জন্য হলেও তোমাকেই চাই। বেলা শেষে তোমার মনে গাথা যত কথা শোনার জন্য হলেও তোমাকে চাই। প্রচন্ড কষ্ট পেয়ে কাঁদার জন্য একটা তুমি চাই। তোমার হাসিতে আমি পুনরায় জীবিত হওয়ার জন্য হলেও তোমাকে চাই। পাগলটা শুধু আমারই, শোনার জন্য একটা তুমি চাই। দুজনের মাঝে একটা দেওয়াল এসে দাঁড়াবে। রাফি, আমি তোমারই আছি, শোনার জন্য একটা তুমি চাই। যার নিঃশ্বাসের প্রতিটা নীরব শব্দে আমি থাকবো। একটা তুমি চাই যার প্রতিটা পৃষ্ঠার মাঝে নিজেকে খুঁজে পাই। আমি সেই তোমাকেই চাই। একটু পর আবার রাফির ফোন বাজছে। মেঘলার কল মনে করে ফোন তুলল না। আরো কয়েকবার কল দিল। বিরক্ত হয়ে ফোন তুলল। হ্যালো, কে? রাফি, বাবা কেমন আছিস? ভালো আম্মু, তুমি? তুই ছাড়া কেমনে ভালো থাকি বল বাবা। আমিও তোমাদের ছাড়া একদম ভালো নেই আম্মু। আমাদের ক্ষমা করে দিস বাবা, আমরা তোকে ভুল বুঝেছি। ওই নোংরা মেয়েটার কথা বিশ্বাস কর। মানে? তোর আব্বু কথা বলবে। রাফি বাবা, আমাকে ক্ষমা করে দে বাপ, তোকে আমরা ভুল বুঝেছি। তুই বাড়ি আয়, তোকে দেখতে খুব ইচ্ছে করছে। আব্বু, তোমরা জানলে কিভাবে? আর আমার নাম্বার পেলে কোথায়? আগে বাসায় আয়, তারপর সব বলবো। ওকে। আমার মাথা কাজ করছে না। আব্বু আম্মু কিভাবে জানলো? আগে আমি এতবার বলার পরও আমার কথা বিশ্বাস করলো না। এখন তারা কি এমন জানলো? বড় কথা হচ্ছে আমার নাম্বার পেলো কোথায়? যাক, এইসব ভেবে মাথা খারাপ করে লাভ নেই। বাসায় গেলে সব জানা যাবে। খবরটা আপুকে দিতে হবে। আপু, ও আপু। কি ভাই, কি হয়েছে? খুশির খবর আছে। কি সেটা তো বলো। আব্বু আম্মু কল করেছিল আর আমাকে বাসায় যেতে বলল। সত্যি? এটা তো অনেক বড় খুশির খবর। আপু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পাগল ছেলে, বলে কি? তাই বলে আব্বু আম্মুর কাছে যাবি না? যাবো, কিন্তু এক সপ্তাহ থেকে চলে আসবো তোমার কাছে। আচ্ছা, তোমার যা ইচ্ছা। আপু, তুমি আমার সাথে গ্রামে যাবা? না ভাই, তুমি তো জানো আমার সময় নেই। শুক্রবার তো ছুটি। তোমার গ্রামের বাসা তো যেতেই একদিন সময় লাগে। আমি তাহলে সব গুছিয়ে রাখি, কালকে সকালেই যাব। ওকে, এখন ঘুমাতে যাও। রাফি রুমে চলে গেল। বাসায় যাবে, আম্মু আব্বুর কাছে যাবে, খুশিতে রাফির প্রাণ ভরে গেল। হঠাৎ বুকটা ধুক করে ওঠে। সুখ পাখিটা হারিয়ে গেল মেঘলার শূন্যতায়। পরের দিন সকালে নাস্তা করে রাফির আপু হসপিটালে বের হলো, আর রাফি আপুর থেকে বিদায় নিয়ে গ্রামে ফেরার উদ্দেশ্যে বের হলো। গ্রামে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাস থেকে নেমে বাসায় ফেরার জন্য অটো খুঁজতেছে। তখন পাশের বাসের জানালায় রাফির চোখ দুটো আটকে গেল। আমি সত্যি দেখছি তো? হ্যাঁ, সত্যি দেখছি, কিন্তু দেরি করে ফেললাম। বাসটা ছেড়ে দিচ্ছে। বাসের পিছনে দৌড়ে আর মেঘলা মেঘলা বলে চিৎকার করলাম।
মেঘলা জানালা দিয়ে আমার দিকে তাকিয়েছিল, আমিও তাকিয়েছিলাম। ততক্ষণে বাসটা অন্ধকারে হারিয়ে গেল চোখের আড়ালে। অটো ঠিক করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দরজায় টোকা দিতেই আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখে আম্মু বুকে জড়িয়ে কান্না শুরু করে দিল। আব্বু এসে জড়িয়ে ধরলো। ছেলেটাকে এখন ছেড়ে দাও, যাও টেবিলে খাবার বাড়ো, অনেকদিন পর 3 জনে একসাথে খাবো। রাফি, তুই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। আমার জন্য আব্বু পুকুর থেকে আমার প্রিয় বড় বড় রুই মাছ উঠিয়ে নিয়েছে, দেশি মুরগির মাংস রান্না করেছে, সাথে আমার প্রিয় দেশি আলুর ভর্তা করেছে। পেট ভরে খেয়ে আমার রুমে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আব্বু সহ নাস্তা খেতে বসেছি। রাফি বাবা, আমাকে ক্ষমা করে দিস, ওই মেয়েটার কথা শুনে তোকে আমরা ভুল বুঝেছি। আব্বু, তোমরা এতদিন পরে জানলে কিভাবে? পরশুদিন মেঘলা এসে নিজে সব বলেছে। তোর বাবা আর আমার পা ধরে ক্ষমা চেয়েছে। ওর দোষ নেই, তোর উপর প্রতিশোধ নিতে নাকি এমন করেছে। ও বলছে নেই এমন হবে, ছোট মানুষ এত কিছু ভাবেনি। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আর ও আমাকে তোর নম্বর দিয়েছে। তুই ওকে ক্ষমা করে দে বাবা। ওকে। তুই এতদিন কোথায় ছিলি, আর তোর আপুকে নিয়ে আসলি না কেন? আমি 1 সপ্তাহ পরে আবার ঢাকায় যাব। কেন? এখানে কি সমস্যা? তোকে ছাড়া আর থাকতে পারবো না বাপ। আম্মু, আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, আমাকে তো যেতেই হবে। আর আমি ছাড়া আপুরও কেউ নেই। এইসব পরে হবে, যা এখন গ্রামটা ঘুরে আয়। বাসা থেকে বের হয়ে শুভর বাসায় গেলাম। শুভর আম্মু আমার কাছে ক্ষমা চাইলো সেদিনের ব্যবহারের জন্য। শুভকে নিয়ে বের হলাম নিলয়দের বাসায়। সব ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম। বাসায় ফেরার পথে খুব মনে পড়ছে মেঘলার কথা। গ্রামে মিশে থাকা তার স্মৃতি, কত দুষ্টমি, রাগ। সেদিনের মেঘলা আর নেই, সেদিনের আমিটাও আর নেই। বুকটা খুব ধরফর করছে মেঘলার সাথে কথা বলার জন্য। পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। ঢাকায় গেলে ওকে আর আমি হারাতে দিব না। সত্যি, এবার বুকের পাঁজরে বেঁধে রাখবো। 2 সপ্তাহ কেটে গেল গ্রামে। প্রত্যেক দিন আপুর সাথে ফোনে কথা হতো। এইদিকে মেঘলার কোনো খবর নেই। ভার্সিটির ফ্রেন্ডদেরকে কল দিয়েছিলাম, তারা বলে মেঘলা আসে না। আমি পাগল হয়ে গেছি। মেঘলাকে ছাড়া একদম নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। জীবনটা এমন কেন? যখনও ছিল আমি ওকে কষ্ট দিয়েছি। আব্বু আম্মুকে ছাড়া থাকতে কষ্ট হয়েছে। আজ যখন আব্বু আম্মুকে পেলাম, মেঘলা নেই। আমার যে 2 জনকেই চাই। আর থাকতে পারছি না রাফি ঢাকায় রওনা দিল। ঢাকায় গিয়ে আগে ওর নানুর বাসায় গেল। তারা বলল জানে না মেঘলা কই আছে। মেঘলাকে এখন আমি কোথায় পাবো? ওকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না। চোখ দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। চোখের পানিতে ও সামান্য শান্তি লাগছে। ঝরুক, অশ্রু মুছতেও ইচ্ছে করছে না। আপুর কাছে চলে গেলাম। রাফি, কি হয়েছে তোমার? ভাই, তুমি কাঁদছো কেন? আপু, আমি আর পারছি না, থাকতে পারছি না। কি হয়েছে বলবি তো? মেঘলাকে আমি অনেক অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি আর 1 মুহূর্ত থাকতে পারছি না। মেঘলা কি তোমায় ভালোবাসে? পাগল, তবে কাঁদছিস কেন? আমি হারিয়ে ফেলেছি। ব্রেকআপ করছে নাকি ওর বিয়ে হয়ে যাচ্ছে? আমি কি ওর মামা মামি আব্বু আব্বুর সাথে কথা বলবো? যার জন্য আজ আমি তোমার বাসায়, সেই মেয়েটাই মেঘলা। মানে বুঝলাম না। আপুকে সবটা খুলে বললাম। আপু, ওকে ছাড়া আমি আর থাকতে পারছি না। আমার জীবনে এখন সব কিছুই আছে। আব্বু আম্মু, বন্ধু, তুমি আছো, সব আছে। শুধু মেঘলা নেই। মেঘলা ছাড়া মনে হচ্ছে আমি একা, বড় একা। তোমরা সবাই আমার সঙ্গতা, আমার চারপাশ, কিন্তু মেঘলা যে আমার মন। মন ছাড়া আমি শূন্য, চারপাশটাও শূন্য। যাও ভাই, রুমে যাও, আমি দেখছি মেঘলা কোথায়। ওর মামার বাসায় গিয়ে কথা বলে আসি। আর একটা কথা মনে রেখো, মেঘলা যেহেতু তোমায় ভালোবেসেছে, সেহেতু সেখানেই থাকুক তোমারই কাছে। ও কিন্তু তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে নিচ্ছে। নিজের আর নিজের বাবার মান সম্মান শেষ করে দিয়েছে। কেন জানো? তোমাকে ভালোবেসে। তুমি তো এটাই চাইছিলে, ও তোমাকে সেটাই দিয়েছে। সো তোমার চারপাশ আছে। যে তোমাকে ভালোবেসেছে সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। তুমি শান্ত হও, ভালোবাসলে সে ফিরে আসবে। রাফির আপু চলে গেল। রাফি নিজেকে শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে কখন সে রাতে ঘুমিয়ে গিয়েছে জানে না। আপুর ডাকে ঘুম ভাঙলো। ভাই ওঠো, নাস্তা করো। আপুর সাথে নাস্তা করলাম। আপু আমাকে জানালো মেঘলার মামি নাকি বলল মেঘলা
লন্ডনে গেছে। ওখানে ওর ছোট মামা থাকে, ওখানেই থাকবে। এটা শুনে বুকটা ধরফর করছে। কলেজে যাবা? না। কলেজে যাও, বাসায় একা থাকলে বেশি খারাপ লাগবে। কলেজে গিয়ে আড্ডা দাও। ওকে। রুহি রাফির হাতটা তার মাথার উপরে রেখে বলল, ভাই আমাকে কথা দে তুই আজে বাজে কিছু খাবি না, খারাপ কিছু করার চেষ্টাও করবি না। নেশা কখনো কাউকে ভুলাতে পারে না, কিছু ভুলাতে পারে না। আপু কখনো আমি এমনটা করব না। তুই কলেজে যা, কলেজ থেকে বাসায় এসে আমার জন্য লাঞ্চ নিয়ে আসবি। আপু বেরিয়ে গেল, আমিও কলেজে গেলাম। রাস্তাটায় মেঘলার স্মৃতি, আমি হাঁটতে পারছি না। আপু বাইক নিয়ে আসতে দেয়নি। মাথা ঠিক নেই আমার, যদি দুর্ঘটনা ঘটে যায়। আপন বোন না হয়েও রুহি আপুকে আমার নিজের থেকে বেশি ভালো লাগে। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই রাফির সাথে একটা বোরখা পরা মেয়ের ধাক্কা লাগে। রাফি সরি বলে। মেয়েটা কিছু না বলে রাফির দিকে তাকিয়ে চলে গেল। কেন যেন রাফির মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। চোখে চশমা, চোখ দুটো মায়াবী, ঠিক মেঘলার মতো। রাফি কেমন আছো? ভালো। জানতে চাইবা না আমি কেমন আছি? রিয়া, আমি মেঘলাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। রাফি, মেঘলা তো দেশে নেই, বিদেশে চলে গেছে। তো কি হয়েছে? তোমার সাথে আমার সম্পর্ক হলো, আমি বিদেশে গেলাম, তুমি অন্য কাউকে ভালোবাসবে? আমি কিছুদিনের জন্য বিদেশে যাব। আমি রিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্লাসে গেলাম। সেই বোরকাওয়ালি চশমা পরিহিতা মেয়েটা আমাদের ক্লাসেই বসে আছে, আমার ক্লাসমেট শিখার পাশেই। আমি মেয়েটার কাছে গেলাম, আপনি কি আমাদের ক্লাসে নতুন? মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আসলে আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। মেয়েটা হাতের ইশারায় বোঝালো সে রাফিকে চেনে না। আপনি কথা বলতে পারেন না? রাফি, ও আমার কাজিন ইশিতা, ও কথা বলতে পারে না। ও সরি। কয়েকটা ক্লাস করে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলো রাফি। রুহির জন্য লাঞ্চ নিয়ে গেল হসপিটালে। হসপিটালে রুহিকে হেল্প করলো, একসাথে রাতে বাসায় ফিরলো। সারাদিন খুব মিস করেছি মেঘলাকে। একটা ডায়েরি আছে আমার, ডায়েরিটা নিয়ে লিখতে বসলাম। রাতটা কেটে যাবে, ঘুম তো পালিয়েছে মেঘলার পিছু পিছু। জানো কলিজা, তোমার আমার শরীরটা অনেক অনেক দূরে, 1000 কিলোমাইল দূরে। তোমার ওই মনটা যেখানে আমার থাকার কথা, সে হয়তো আমার জন্য না ফেরার দেশে। বিশ্বাস করো, আমার অস্তিত্ব জুড়ে তুমি মিশে। এত বেশি তোমার কথা মনে পড়ে যে হিসাব করলে প্রতিটা সেকেন্ডের থেকে বেশি হবে। জানো, খুব অভিমান হয়, তুমি আমাকে ছাড়া অনেক ভালো আছো। আমি কেন তোমাকে ভেবে কাঁদি? কেন কাঁদবো আমি? কার জন্য কাঁদবো? যে আমাকে ভালোবাসে না? আমি তো তোমার যোগ্য না, আর কখনো বিরক্ত করব না তোমায়। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে পড়ে যায়, তোমাকে যদি একবার দেখতে পেতাম, কথা বলতে পারতাম, তোমাকে বলতে পারতাম খুব মিস করছি তোমাকে, খুব ভালোবাসি তোমায়। ভুলেই যাই পূর্বের সেই কথা। তোমার কথা আর ভাববো না ভেবেছিলাম একটু আগে। কেন তোমার কথা ভাববো না বলো? আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসায় যদি দুজনেরই ভালোবাসার কথা হতো, তাহলে হয়তো আমি তোমাকে প্রথমে ভালোবেসে ফেলতাম না, যার কোনো অস্তিত্ব ছিল না। তখনও একতরফা ভালোবাসা। তোমাকে কাছে পেয়ে নিজেকে খুব সুখী মনে হতো। ভালোবাসার মানুষ হয়ে ওঠার মতো আনন্দ হয় না? খুব খুব ভাবি কিভাবে তোমাকে আমি বোঝাবো আমি তোমাকে অনেক ভালোবাসি। পাগল পাগল হয়ে গেছি, ভালো লাগে না কিছু। ভুল বললাম, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। আর সমস্ত ভালো লাগার উৎস তুমি। সূর্যের আলো ছাড়া যেমন এই সুন্দর প্রকৃতি আধারে ডুবে যায়, তুমি হীনা আমার সমস্ত ভালো লাগাগুলো আধার হয়ে যায়। আমার তোমাকে চাই। তোমাকে নিয়ে না ভাবলে সত্যি আমার দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার স্বার্থপরতা। তোমাকে ছাড়া থাকতে পারি না বলেই তোমাকে আমি চাই। বাস্তবতা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে তুমি কখনো আমার হতে পারবে না। এই হয় না, তবে কেন এত অনুভূতি তোমার জন্য? কেউ তো এই উত্তর দিতে পারবে না। যদি এর কোনো উত্তর না হয়ে থাকে, কেমন করে ভুলবো? সেই পথ দেখে দাও। এই যে লিখলাম, পথ দেখে দাও ভুলে যাওয়ার। বুকটা কেঁপে উঠল। তোমাকে ভুলে যাওয়ার পর
আমি কি নিয়ে থাকবো জানো? তোমাকে যে বলতাম প্লিজ আমাকে কষ্ট দিও না, একটু সময় দাও আমাকে। আমি এখন সেই কষ্টটাও মিস করছি, কারণ অতটুকু কষ্ট পেলেও তুমি আমার ছিলে। এখন তো পুরোটাই নেই। শপিং মলে গেলে সুন্দর সুন্দর শাড়ি দেখলে মনে পড়ে যায় তোমার কথা। একটা শাড়ি নিতে ইচ্ছে হয় তোমার জন্য। তুমি যে শাড়ি পরতে অনেক পছন্দ করো, তোমার শাড়ি পরায় যতটা সুন্দর লাগে তোমায়, ততটা হাসিও পায় আমার। পিচ্ছি একটা তুমি, শাড়ি কুচি করে রাখায় পেট ফুলে যায়, আমার খুব হাসি পায়। জানো পাখি, আজ তোমার জন্য একটা শাড়ি নিয়েছি, হয়তো কখনো তোমায় দেওয়া হবে না। উদয় যে কেন নিলাম জানি না, কিন্তু বিশ্বাস করো, তোমার জন্য শাড়ি নিয়েছি, মনে অন্যরকম একটা আনন্দ লাগছে, সেটা প্রকাশ করতে পারছি না। আরও তো অনেকবার আমাদের কথা হতো না অনেক দিন, প্রত্যেকবার মনে হয়েছে তোমাকে হারিয়ে ফেললাম, কিন্তু আবার ফিরে তো পাই। এবার আর ফিরে পাবো না তোমায়। যখন ভাবি তুমি হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছো, বিশ্বাস করো আমি ভাবতে পারি না তুমি অন্য কারো। তুমি শুধু আমার। সব চাওয়া হয়তো পূর্ণ হয় না, তুমি আমার জীবনের বিশাল একটা অপূর্ণতা, যা কখনো পূর্ণ হবে না। ডায়েরিটা অফ করে টেবিলের উপর রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল রাফি। সকালে আপুর ডাকে ঘুম থেকে উঠল রাফি, আপুকে রান্নায় সাহায্য করলো। তারপর খেয়ে দুই ভাই বোন বের হলো। রাফি আজকে বাইক নিয়ে বের হয়েছে, কেননা রাফি তার বোনকে হসপিটালে নামিয়ে দিয়ে ভার্সিটিতে যাবে। ভার্সিটিতে যাওয়ার পর, হাই রাফি, কেমন আছো? ভালো, তুমি? বেশ আছি। রাফির মন বলছে, একজোড়া চোখ তার দিকে বারবার দেখছে। বুকটাও কেমন যেন থরথর করে কাঁপছে। এটা কিসের ইঙ্গিত? মেঘলা কি তাহলে তার পাশাপাশি আছে? চারিদিকে তাকালো, সে কই? কেউ নেই তো। রাফি, কি খুঁজো? না, কিছু না। রাফি এবং তার আরো বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। তখন শিহুবা বলে উঠল, রাফি আজ একটা কবিতা শোনা। না রে, মন ভালো নেই। সাথে শিখা বসেছিল, আর ওই বোরখাওয়ালি মেয়েটা। শিখা বলল, রাফি ঈশিতা অনেক ভালো কবিতা লেখে, তুই কবিতাটা আবৃত্তি কর। সবাই শিখার সাথে বলে উঠল, রাফি প্লিজ শোনা, দেখি ঈশিতা কেমন কবিতা লেখে। ওকে, এত করে যখন বলছিস। ঈশিতা ডায়েরিতে লেখা একটা কবিতা বের করে দিল। ভুবন বিলাসী অনুভূতি, নিস্তব্ধ শব্দ, সহজ সমীকরণ, রাতের মেঘে ঢাকা স্পর্শী, ছাদের এক কোণে অশ্রুসিক্ত ঝলঝল নয়নে মৃত্যু সত্তার নারী, অনেকটা পথ একসাথে চলা এখনো বাকি। হঠাৎ বৃষ্টি, এলোমেলো হারে, পথে আমি বোবা শব্দের অকুল স্রোতে, ভেসেও যদি হাত বাড়ি, ভালোবাসি আবার বলি, সেই হারানো অনুভূতি। দমকা বাতাসে আমার চুলের ঘ্রাণ, বসন্তের পাপড়ি জানান দিবে আমি আজও তোমারই। আমি কবিতাটার মাঝে হারিয়ে গেছি, মনে হচ্ছে আরো লাইন বাকি আছে এখানে। এত গভীরে কেউ ভাবতে পারে আমি ভাবিনি, কিন্তু কবিতাটার শব্দ জুড়ে আমি মেঘলাকে খুঁজে পেয়েছি। সবাই হাততালি দিয়ে উঠল। আপনি অসাধারণ লিখেন। ঈশিতা অসাধারণ লিখে, আর তুই খুব সুন্দর করে আবৃত্তি করিস। আর তুই ছাগলের ডিম পারিস। তারপর, যদি কিছু মনে না করেন আমি আপনার ডায়েরিটা পেতে পারি? ঈশিতা লিখে দিল, না দেওয়া যাবে না, ডায়েরিটা আমার গোপনীয় মন। আপনার লেখা শব্দগুলো অনেক কঠিন, কিন্তু খুব সহজভাবে নিজেকে প্রকাশ করেছেন। ঈশিতা আবার লিখে দিল, আমার লেখার গভীরে না গেলে বোঝা যায় না, এত দূরে যেতে পারেননি আপনি। হয়তো। রাফির মেঘলার কথা খুব মনে পড়ছে। রাফি ওখান থেকে উঠে আসলো ক্লাসে, ক্লাস করে বের হলো। বাইক নিয়ে বের হয়ে গেটের সামনে দেখে ঈশিতা আর শিখা দাঁড়িয়ে আছে। কি রে, রিক্সা পাচ্ছিস না? একটা হেল্প করবি? বল। ঈশিতাকে বাসায় পৌঁছে দিতে পারবি? আমি একটু লিমনের সাথে যাব, ও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, রিক্সা পাচ্ছে না। তুই তো ওই দিক দিয়েই যাবি। ঠিক আছে, উঠুন। তারপর ঈশিতা আমার ঘাড়ে হাত দিয়ে বাইকে উঠল। ওর স্পর্শ খুব চেনা লাগছে। নারী স্পর্শের নতুন কোনো অনুভূতি নেই। ওনাকে শিখার বাসার সামনে দিয়ে আমি বাসায় গেলাম, গোসল করে ঘুম দিলাম। বিকেলে হাসপাতালে যাচ্ছি,
রাস্তা থেকে শপিং মলের ভিতরে মেঘলার মতো কাউকে দেখলাম। বাইক ঘুরে শপিং মলের সামনে পার্ক করে আমি ভিতরে ঢুকলাম। একটু আগে যেখানে দেখলাম নেই, আমি শিওর এটাই মেঘলা হবে। আমি মাথায় হেলমেট দিয়ে খুঁজতে লাগলাম যদি আমাকে দেখে না হারাই। খুব অবাক হলাম, শিখার সাথে মেঘলা দুজনে শপিং করছে। আমি ওদের ফলো করলাম। শপিং করে গাড়ি নিয়ে শিখার বাসায় গেল। ওই মেয়েটা তাহলে ঈশিতা না, মেঘলা। কিন্তু ও আমাকে দেখে পালাচ্ছে কেন? কেন ও আমার আড়ালে? পৃথিবীতে বিভিন্ন ধরনের মানসিকতার লোক আছে। কেউ অন্যকে কষ্ট দিয়ে সুখ পায়, আবার কেউ অন্যের কষ্ট দেখে কষ্ট পায়। কেউ কেউ আবার প্রিয় মানুষকে কষ্ট দেয়, কিন্তু অন্যের কষ্ট দেখে কষ্ট পায়। সে বুঝে উঠতে পারে না সে তার পাশের মানুষটাকে কত কষ্ট দিচ্ছে। আবার কেউ নিজেকে কষ্ট দিতে ভালোবাসে, কিন্তু অন্যের দ্বারা আঘাত পেলে সহ্য করে উঠতে পারে না। কেউ কেউ তার পাশে থাকা তার ছায়াটাকে হারাতেও কষ্ট পায়, কিন্তু সেই প্রিয় মানুষটাকে হারায়। আর প্রায় লোক পেয়েও ও আরো ভালো কারো আশায় সেই সত্যিকারের মানুষটাকে হারায়। আমি হাসপাতালে গেলাম, আপুকে ডেকে সব বললাম। ভাই, মেয়েরা খুব অভিমানী হয় আর জেদি হয়। তুই ওর সাথে ভালোবাসার নাটক করেছিস, ও তাই তোর থেকে চলে গেছে, তোকে আড়ালে ভালোবাসে। আপু আমি কি করব? তুই কাল গ্রামে চলে যা, কাউকে বলবি না, কেউ যেন না জানে। তোকে মেঘলা না পেয়ে আমার কাছে চলে আসবে, বাকিটা আমি দেখব। আবার কয়দিন থেকে আয়। রাফি পরের দিন ভার্সিটিতে গিয়ে অপেক্ষায় আছে কখন মেঘলা আসবে ছদ্মবেশে। সেই অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে মেঘলা আর শিখা আসলো একসাথে। হাই শিখা, কেমন আছিস? ভালো, তুই? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? মেঘলাকে বললাম। ও ইশারায় মাথা নেড়ে বলল ভালো। রাফির কথা মতো শিহাব এক তোলা গোলাপ নিয়ে রাফির হাতে দিল। কি রে, এটা কি করবি? নিশ্চয় আমার জন্য এটা। না, প্রিয় একজনের জন্য। কে সেই? আমি মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলগুলো তার দিকে এগিয়ে দিয়ে চিৎকার করে বললাম, আই লাভ ইউ মেঘলা। আমার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। চুলের সেই সুরভি ঘ্রাণ, চেনা সুরের মায়া টান, গরুর মতো বড় বড় মায়াবী দুচোখ। সে বলে দেয় তুমি আমার মেয়ে। চুম্বকের মতো যে মন তোমার দিকে আমায় টানে, পারবে লুকাতে আমার থেকে? পারবে কি থামাতে আমায় তোমার মায়া থেকে? আমার সেই ধুক ধুক বুকের শব্দ তোমাকে চিহ্নিত করেছে। তুমি আমারই মেঘ। নিথর হয়ে দাঁড়িয়ে আছে মেঘলা, চোখ দুটো অশ্রুতে ঝলমল করছে। রাফি, কি বলছিস তুই এসব? ও মেঘলা না, ও ঈশিতা। ওহ, ভালো কথা। তারপর রাফি পকেট থেকে চাকু বের করে বাম হাতে দিল চালিয়ে। রক্ত বের হয়ে মাটিতে পড়ছে। রাফি, এইসব কি শুরু করলি? আমাকে রিয়া রুমাল নিয়ে আমার হাত বাঁধতে আসলো। আমি ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। আমি জানি আমার মেঘলা এখানেই আছে, তার অস্তিত্ব আমি টের পাই। আমার ভাবনা ভুল হতে পারে না, আমার বুকের ধরধর কাঁপুনি মিথ্যা হতে পারে না। ও না আসলে আমি এখানে শেষ করে দিব আমাকে, বলে ছুরি হাতে আর একটা টান দিলাম। ঈশিতা ছদ্মবেশে মেঘলা রাফির গালে চর বসিয়ে দিল। কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, তুই একা ভালোবাসিস, আমি বাসি না? তুই যখন ইচ্ছা আমার সাথে ছলনা করবি, যখন ইচ্ছা পাগলামি করবি। তুই চাইছিলি তোর পরিবারকে, আমি তোর পরিবার, তোর মান সম্মান ফিরিয়ে দিয়েছি। হ্যাঁ, যা কষ্ট পেয়েছিস তা কখনো ফিরে পাবি না। আমিও তো কম কষ্ট পাইনি। তুই চাইছিলি আমার আর আমার বাবার মান সম্মান শেষ করতে, আমি নিজেই আমাদের মান সম্মান শেষ করে দিয়ে এসছি। তোর আর কি চাই? কেন এমন করছিস আমার সাথে? তুই বলেছিস আমাকে তুই ভালোবাসিস নি। আমি একা থাকতে চাই রাফি, প্লিজ আমাকে একা থাকতে দে। আমি তোমাকে চাই মেঘলা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে কখনো নিজের ক্ষতি করবি না। আর আমাকে ভালোবেসে থাকলে, আমার কথা না রাখলে তুই আবার মরা মুখ দেখবি, আমাকে আর দেখার চেষ্টা করবি না। রাফির হাত দিয়ে রক্ত পড়েই যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে। মেঘলার কথাগুলো মাথায় নিতে পারছে না। চারদিকটা ঘুরছে, গাছগুলো যেন রাফির মাথায় ভেঙে পড়ছে। চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আমি চোখ খুলে দেখি আমি আমার রুমে, আমার হাতে ব্যান্ডেজ। উঠতে যাব, মাথা ঝিমঝিম করছে। এখন রাত না দিন বুঝতে পারছি না। এমন সময় আপু চলে আসলো।
পাগলামির একটা সীমা থাকে রাফি, তুই এমন করতে গেলি কেন? আমি ওকে ছাড়া থাকতে পারছিলাম না আপু। একদম চুপ, আর একটা কথা বলবি না, বাদর কোথাকার। তুই আজ একটু পর বাসায় চলে যাবি। তোর আব্বু আম্মুর সাথে আমার ফোনে কথা হয়েছে, আমার গাড়ির ড্রাইভার তোকে বাসায় দিয়ে আসবে। ওকে। আপু খাবার নিয়ে আসছে, আমাকে খাইয়ে দিল। আমি খাচ্ছি, চোখ দিয়ে পানি পড়ছে। আপু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, ভাই নিজেকে শক্ত কর, একবার আমার দিকে তাকা। কি নেই আমার? টাকা? টাকার অভাব আছে আমার? আমি একটা মানুষ, দেখ কত একা আমি। আমারও মা বাবাকে দেখতে ইচ্ছে করে, ভালোবাসার মানুষকে পেতে ইচ্ছে করে। তোর মতো প্রথম প্রথম আমিও কাঁদতাম, অনেকবার আত্মহত্যাও করতে গেছি। আমি মরে গেলে কি হতো বলতো? আমি মরে গেলে তো সব শেষ। কবরে গিয়ে আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম? আমি মরে গিয়ে কি শান্তিতে থাকতাম? না, একদমই না। কবরের আযাবের কষ্টের কাছে পৃথিবীর কষ্ট কিছুই না। পৃথিবীতে যদি আমার সারা জীবনই কষ্ট পাই তবুও বেশি। ধর 80 বছর, কবর কি কোনো শেষ আছে? কত কোটি লক্ষ লক্ষ বছর কষ্ট পেতে হবে আমরা কেউ জানি না। আর জেনে রাখ, আল্লাহ আমাদের জন্য আমাদের জীবন সঙ্গীকে সৃষ্টি করেছে। সে জীবন সঙ্গী যদি মেঘলা হয়ে থাকে, পুরো পৃথিবী এক হলে তোদের আটকাতে পারবে না। আর যদি ওর জন্য তোকে সৃষ্টি না করে থাকে, পুরো পৃথিবী এক হয়ে তোদেরকে এক করতে পারবে না। তাহলে তোমার বিয়ে হয়েও ভেঙে গেল কেন? এটা হয়তো আমাদের আল্লাহর কোনো পরীক্ষা। আমার যদি এমনটা না হতো, আমি সে অন্ধকারেই পড়ে থাকতাম। নামাজ পড়ি 5 ওয়াক্ত, কোরআন পড়ি, মানুষের সেবা করি। যতক্ষণ হসপিটালে থাকি নিজেকে একা মনে হয় না, যেন পুরো হসপিটাল আমার পরিবার। তুই আসার পর থেকেও একা মনে হয় না। এটা তোর বদলানো সময়। 5 ওয়াক্ত নামাজ পড়বি, কোরআন পড়বি, আল্লাহর পথে চলবি। কষ্ট যত হোক সহ্য করবি। এটা মনে রাখবি তো, এই জীবনটা জীবন না, পুতুল খেলা। এটা পরীক্ষার হল। তোর জীবন হলো আখিরাত। জানো আপু, এত সুন্দর করে আমি ভাবিনি। আপু আমি কাল থেকে নামাজ পড়ব। কাল থেকে না, আজ থেকে। কিন্তু তুই তো অসুস্থ, হাত তো শেষ করে ফেলেছিস। এরপর আমি গাড়িতে উঠলাম গ্রামের বাড়ি ফেরার উদ্দেশ্যে। ঢাকা থেকে বেরিয়ে যখন বগুড়ায় আসলাম, বুকটা আবার কেমন করছে। আমি ছাড়া আপুও তো অনেক কষ্টে থাকবে। আপু আমাকে অনেক ভালোবাসে, জানি আমি। আমাকে ছাড়া তার বাসাটা ফাঁকা হয়ে যায়। সে আগে একা ছিল, সেটা অভ্যাস ছিল। শূন্যতাকে আমি পূর্ণ করে আপনজন হয়ে এসেছিলাম, এখন সেটা আবার শূন্যতা। এমন কেন জীবনটা? আমার জীবনটা 3টা পথে চলে গেছে। আপু আর আব্বু আম্মু 3জনেই আমাকে ছাড়া একা, তাদের কষ্টটা আমি এখন বুঝতে পারছি। অন্যদিকে মেঘলা, জীবনটা আমার জটিলতায় বেঁধে গেছে। কি করব আমি? আপুর কাছে যাব নাকি আব্বু আম্মুর কাছে যাব? আপুর প্রতি আমার এই ভালোবাসা পবিত্র ভালোবাসা। এই প্রেমে কোনো স্বার্থ নেই, বাবা মায়ের ভালোবাসাও কোনো স্বার্থ নেই, আবার কোনো পথে বাধা নেই, শুধু মনের মধ্যে দুটানা। কিন্তু মেঘলার ভালোবাসায় দুটানা নেই, রয়েছে বাধা আর অপেক্ষা। আমি অনেকক্ষণ থেকে সমীকরণ মিলিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি ঘোরাতে, আমি আপুর বাসায় যাব। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিল। আমি আপুকে বলছি আমি গ্রামে যাব না, তোমার কাছেই থাকবো। আব্বু আম্মুও আমাদের সাথে থাকবে, ওরাই তোমারও বাবা মা। আমার তো বোন আছে, তাদের যে কোনো মেয়ে নেই। রাত 11টাতে আমি আপুর বাসায় পৌঁছে গেলাম। আবার ফ্রেশ হয়ে খেয়ে আমি ঘুমাতে গেলাম। ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। তখন বাজে রাত 11:40। রাফি! মেঘলা। রাফি, তুমি ছাদে আসতে পারবে? আমি গ্রামে। ফিরে আসছো তুমি, আমি দেখলাম। কেন ছাদে ডাকছো? তোমাকে আমার কিছু কথা বলার আছে, প্লিজ আসো। তুমি যে তখন কসম দিলা তোমার মরা মুখ দেখবো। ঘুরে নিয়েছি, তুমি কি জানতে চাও না তখন কেন এমন করলাম, আর কেন আমি তোমার থেকে আড়ালে থাকছি? জানতে চাই। ছাদে আসো, অপেক্ষায় আছি। আমি ছাদে গেলাম। জ্যোৎস্নার রাত, বসন্তের পাক করা দমকা বাতাস বইছে। আকাশে অনেক তারা আর পূর্ণ একটা চাঁদ। ছাদের একপাশে একটা ছায়া, ফুল চুল বাতাসে এলোমেলো করে উঠছে। সামনে গেলাম, মেঘলা কালো শাড়ি পরেছে। ঘড়িতে দেখো, ডেট চেঞ্জ হতে আর কত মিনিট বাকি। কেন? দেখতে বলেছি, দেখো। আর 5 মিনিট বাকি। চোখ বন্ধ করো। মেঘলা চোখ বন্ধ করে আমাকে ছাদের কোনায় নিয়ে গেল। আমি বুঝতে পারছি। হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট,
রাফি, হ্যাপি বার্থডে রাফি। মেঘলার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। চোখ থেকে মেঘলার হাত সরিয়ে নিলাম। পুরো ছাদে লাইটিং করা, পাশে ফানুস, ফানুসে লেখা আছে আমি শুধু তোমারই রাফি। তার পরেরটায় লেখা আমি তোমারই মেঘবতী। আর সামনের টেবিলে কেক, সেখানে আমার নাম। আমি ফোন বের করে দেখলাম এখন 11:58 বাজে। 12ই মার্চ, তার মানে 2 মিনিট পর 13ই মার্চ আমার জন্মদিন। কেক কাট রাফি। দাঁড়াও, আপুকে নিয়ে আসি। ওকে যাও। আপুকে নিয়ে এসে কেক কাটলাম। আপু আমাদেরকে রেখে চলে গেল। আমি মেঘলার দিকে তাকিয়ে আছি। কতদিন পর ওকে এইভাবে দেখতে পারছি। কখনো আমি এত কাছ থেকে অমন করে তাকিয়ে থাকিনি। কি দেখো এমন করে? আমার অস্তিত্বটাকে। একটা কবিতা শোনাবা রাফি? ওকে বলছি। ছাদের এক কোণে তোমার পাশে দাঁড়িয়ে দেখি আকাশের ওই চাঁদ, ভালোবাসার আবিরে ঢাকা জ্যোৎস্না ভরা এই রাত। অভিমানী চোখে যখন তাকাও আমার দিকে, আলতো করে চোখের কোণে জলের ফোঁটা থাকে। টানা চোখের বাঁকা চাহনি লাগছে তোমায় খুব। রেগে যাওয়া কপালের ভাঁজ তারাও আচ্ছু। মুখে তোমার একটু হাসি, চোখে পানি রাশি রাশি। ভাবছো তুমি বলবে আমায়, দেখছো আমি ভালো আছি। ভীরু ভীরু চোখের চাওয়া বলছে কত না বলা কথা। বলতে গিয়ে কাপা স্বরে হঠাৎ করে চুপসে থাকা। চুপটি করে জানালা দিয়ে চারটাও দেয় যে উকি। দেখছে তোমার অভিমানী মুখ, ফোলানো চেহারাটি। জানো রাফি, গর্বে আমার বুক ফেটে যাচ্ছে। কেউ আমাকে এত বেশি ভালোবাসে। সেই মানুষটা আমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে, যাকে আমি আমার অবুঝ বেলা থেকে ভালোবেসে এসেছি। কিন্তু রাফি, আমি যে এত ভাগ্যবতী নই। তোমার ভালোবাসা পাওয়ার যে আমার আর ক্ষমতা নেই রাফি। কেন নেই? আমাকে এবার বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করি, কিন্তু মেঘলা, কিন্তু কি? রাফি, আমার আব্বু আমার বিয়ে ঠিক করে রেখেছে। তখন তুমি বলেছিলে আমাকে ভালোবাসো না। আমি তখন রাজি হয়ে যাই। ছেলে আমেরিকাতে থাকে, বড় ডক্টর। আমি কি করব ভেবে পাইনি। রাজি হয়ে গেছি ভুলে। তুমি আমার বাস্তবটা বুঝতে চেষ্টা করো। তখন আমি কোন পরিস্থিতিতে ছিলাম। তোমাকে ছাড়া সত্যি আমি থাকতে পারছিলাম না, আবার তোমার কাছে যেতে পারছি না। তাই ছদ্মবেশে ভার্সিটিতে যেতাম শুধুমাত্র তোমাকে দেখার জন্য। ভার্সিটিতে চর মেরেছি রেগে। রাফি, কাল আমার গায়ে হলুদ, পরশু আমার বিয়ে। মেঘলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি 2 হাত দিয়ে ওর 2 চোখের পানি মুছে দিলাম। আমার চোখের পানিও বাধা মানেনি, বের হয়ে এসেছে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ভিতর থেকে কথা বের হচ্ছে না। রাফি, আমাকে নিয়ে পালিয়ে যাবা? এইসব কি বলছো তুমি? চলো না পালাই। অনেক দূরে যাবো আমরা। তোমার পরিবার, আমার পরিবার, কেউ আমাদের খুঁজে পাবে না। আমি পারবো না মেঘলা। আমি আমার আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না। রুহি আপুকে ছাড়াও থাকতে পারবো না। তোমাকে ছাড়াও আমি থাকতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি এতগুলো মানুষকে হত্যা করে তোমাকে নিয়ে সুখে থাকতে পারবো না। রাফি, এমন কেন হচ্ছে আমাদের সাথে? তোমাকে যত কাছে যাচ্ছি ততই হারিয়ে ফেলছি। তুমি আমার জন্য নও, আমিও তোমার জন্য নই বলেই হয়তো পথ বেঁকে যাচ্ছে। জড়িয়ে ধরবা? না। মেঘলা ছলো ছলো চোখে রাফির দিকে তাকিয়ে আছে। ফুপিয়ে ফুপিয়ে নাক টেনে কাঁদছে। নিঃশ্বাস যেন রাফির বুকে পড়ছে। রাফিরও খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু মেঘলা যে রাফির জন্য পবিত্র নয়। রাফি ছাদ থেকে নেমে আসছে। তখনই ভোর পর্যন্ত কি থাকলে খুব অসুবিধা হবে? আমি মাথা ঝুঁকে না বললাম, আর আবার এগিয়ে গিয়ে মেঘলার পাশে দাঁড়ালাম। তোমার সাথে যদি আমার বহু বছর পর দেখা হয়, মুখের অনুভূতিগুলোও জেগে উঠবে রাফি। জানি না। তোমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকি, প্লিজ না করো না। রাফি ছাদে বসে পড়ল। মেঘলা রাফির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কতটা কষ্ট হচ্ছে আমার আমি বোঝাতে পারবো না। বেশি কষ্ট, বেশি সুখ শুধু অনুভব করা যায়, কিন্তু তা প্রকাশ করা যায় না। আই লাভ ইউ মেঘ। আই লাভ ইউ টু পাগল। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? রাফি, আজ রাতটা যেন শেষ না হয়। আজকের রাতটা 1000 বছর ধরে হোক। আমি এইভাবে তোমাকে চাই। আমি মেঘলার চুলে আঙ্গুল দিয়ে খেলা করছি, আর এক হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পাগলি একটা। ফজরের আজান দিতেই আমি মেঘলাকে বিদায় দিয়ে রুমে আসলাম। মেঘলাও চলে গেল। ওকে নিয়ে পালিয়ে গেলে হয়তো ওকে পেতাম, কিন্তু আমার চারপাশে শূন্যতা তো থেকেই যেত।
বাবা মাকে আবার হারাতাম, হারিয়ে ফেলতাম সে নিঃস্বার্থ স্নেহময়ী জনন্য রুহি আপুর ভালোবাসা। আমরা দুজন ভুল করেছি, আমরা শাস্তি ভোগ করি, বাকিরা ভালো থাকো। আমি বাসায় এসে শুয়ে পড়লাম ঘুমের 2টা ট্যাবলেট খেয়ে। ঘুম ভাঙলো বিকেল 4টায়। ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি আপু অনেকগুলো কল দিয়েছে, মিস কল হয়ে আছে। আপুকে কল দিয়ে কথা বলা শেষ করে ছাদে গেলাম। মেঘলাদের ছাদে সাউন্ড বক্স বাজছে আর ওর কাজিন ওর ফ্রেন্ডরা নাচতেছে। আমি ওদের দেখে নিচে নেমে আসতেছি। ওই রাফি ভাইয়া চলে যাচ্ছে, যে আসো না আমাদের সাথে জয়েন করো। আমি অসুস্থ, পারবো না। তো চলে না গিয়ে দেখো। তখনই মেঘলা ছাদে চলে আসলো, করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে নিলাম। ওর ওই চোখে অনেক অভিমান, অনেক অভিযোগ। আমি চাইলে তাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে পারি। আমিও এক পা করে এগিয়ে গেলাম ছাদের শেষ সীমান্তে। হলুদ শাড়িতে ও মেঘলাকে দারুণ মায়াবী লাগছে। আকাশেও গোধূলির মেঘ সাজানো। মেঘলাও আমার দিকে এগিয়ে আসছে। যত এগিয়ে আসছে আমার নিঃশ্বাস তত গভীর হচ্ছে। আমাকে হলুদ দিতে আসবা? আমি মাথা ঝুঁকে হ্যাঁ সূচক দিলাম। তুমি না আসলে আমি উঠবো না আসন থেকে, যতক্ষণ না আসবে। সবার আগে তুমি দিবা, আর কাউকে তোমার আগে দিতে দিব না। আমি তো পুরুষ, আমার নাকি কান্না করতে নেই? আসলে কান্না কেন আসে পুরুষের চোখে? কান্না ছাড়া যে মনের মধ্যে কান্নাগুলো তুষার পাহাড় বেঁধেছে, সে কি মানা যায়? আমি চাই না আমার ভেজা কণ্ঠ আর অশ্রুসিক্ত চোখ মেঘলাকে বর্ষণ করুক। ও ওর পথে বিদ্যমান থাকুক। আমি নিচে নেমে আসলাম, রুমের লাইট অফ করে দিলাম। অন্ধকারে চিৎকার করে কাঁদতে চাচ্ছি, কিন্তু আসছে না কান্না। কিন্তু ঠিকই চোখের পানিতে ভিজছে বিছানা। দরজায় বেল বাজার শব্দ শুনে আমি দরজা খুলে দেখি মেঘলার ফ্রেন্ড নিশি। কি ব্যাপার, এতক্ষণ লাগে দরজা খুলতে? আমি কথা বলতে গেলেই কেঁদে ফেলবো, তাই কিছু না বলে হাত ইশারা করলাম। কি? মেঘলা হলুদ দিতে ডাকলো তোকে। আমি নিজেকে কন্ট্রোল করে নিয়ে বললাম, তুই যা, আমি যাচ্ছি। কাঁদলি নাকি? চোখ লাল হয়ে আছে। আমি কোন দুঃখে কাঁদবো? ও তোর জন্য অপেক্ষা করছে। তুই না আসলে ও তোর আগে কাউকে হলুদ মাখাতে দিবে না। আমি এখনই যাচ্ছি। মেঘলার দেওয়া ওর কালো পাঞ্জাবিটা পরলাম। ও বলেছিল তোমাকে আমি বিয়ে করলে কালো পাঞ্জাবিতেই করব। কালো পাঞ্জাবিতে মেঘের রাজকুমার দেখায়। আমি হেসে বলেছিলাম, কালো তো শোক দিবসে পড়ে, কালো মেঘে বৃষ্টি ঝমে। ও বলেছিল আমি এত কিছু বুঝি না। আমি সেদিন মনে মনে বলেছিলাম, তোকে বিয়ে করলেই তো তোর মতো ছলনাময়ীকে আমি জীবনে বিয়ে করব না। আজ এই কথাটা সত্যি হয়ে গেল। ওদের বাসায় গিয়ে দেখি সত্যি ও আমার অপেক্ষায় বসে আছে। আমি কিছু না বলে ওর সামনে বসে চোখ বন্ধ করে নিলাম। এক মুঠি হলুদ 2 আঙ্গুল দিয়ে ওর 2 গালে মেখে দিলাম। উঠতে যাব যখন মিম বলল, ভাই মিষ্টি খাইয়ে দাও। আমি কাঁটা চামচ মিষ্টি উঠিয়ে ওর মুখের কাছে নিয়ে যেতেই ও হা করলো। আমি সবাইকে অবাক করে দিয়ে মিষ্টি অর্ধেক আমি খেয়ে অর্ধেক ওকে খাইয়ে দিলাম। আমার এই কাজটাই হয়তো একটুখানি খুশি হয়েছে। আমি সেখান থেকে তাড়াতাড়ি উঠে আসলাম। কষ্টটা কত গভীর যে এই পর্যায়ে পড়েছে সেই ভালো জানবে। একটু পর আপু আসলো। আপু আমাকে অনেক বোঝালো। আপুর সাথে গল্প করে গিয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমালাম। পরের দিন সকাল 10টায় উঠলাম। আজ মেঘলার বিয়ে। বাসা থেকে বিয়ের কোলাহল শোনা যাচ্ছে। নিজেকে ধরে রাখতে পারছি না। আপু বলল, চলো আমার সাথে হসপিটালে, ওখানে কাজ করলে সময় কাটবে। কারণ সেবা কখনো মানুষকে কষ্টে থাকতে দেয় না। সেবার মাধ্যমে পাওয়া যায় প্রিয় সুখ, যা হয়তো ভালোবাসাতেও পাওয়া যায় না। সারাদিনটা সেবায় কাটলো। রাত যখন 10টা, আপু সহ বের হলাম বাসায় যাব। আপু গাড়িতে গেল, আমি বাইক এনেছি তাই বাইকে যাব। তখনই একদল পুলিশ এসে রাফিকে ঘিরে নিল। কি ব্যাপার, আপনারা আমাকে ধরছেন কেন? আপনি কিছু জানেন না? এই বেটাকে গাড়িতে তুল। আগে তো বলুন আমি কি করেছি। ওরা কিছু না বলে আমার কলার টেনে ধরে গাড়িতে উঠালো। আমি গাড়িতে বসে 1000বার জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার উত্তর পাইনি। প্রতিটা প্রশ্নের জবাবে ওদের মাইর খেয়েছি। থানায় নিয়ে গিয়ে আমাকে বাঁধলো, পা উপরে মাথা নিচে। বেটা এবার বল, মেঘলা চৌধুরী কই? আমি কিভাবে জানবো? আজ তো ওর বিয়ে। তুই কিছু জানিস না? কি জানবো? ওকে মারতে থাক, যতক্ষণ না বলে মেঘলা কোথায়। পুলিশগুলো আমাকে মারতে থাকলো। আমি চিৎকার করে বলছি, ও কোথায় আমি জানি না। তবুও কেউ শুনলো না। মারতে মারতে আমাকে আধমরা করে ফেলেছে। তুই কি সত্যিই জানিস না? কতবার বলবো আমি কিছু জানি না। আমি সারাদিন আপুর সাথে হাসপাতালে ছিলাম। কি হয়েছে মেঘলার? মেঘলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ওর মামার বক্তব্য তুই ওকে নিয়ে পালিয়ে গেছিস, আর ওর বন্ধু বান্ধবীরা বলেছে তুই ওর বয়ফ্রেন্ড।
কালু তোকে সারা গায়ে হলুদ মাখিনি। ওসির কথা শুনে আমি অনেক বড় শক খেলাম। কি মেঘলা পালিয়েছে? না, ও ওটা করতেই পারে না। দেখ, তুই যদি ওকে কোথাও লুকিয়ে রেখে থাকিস তাহলে বলে দে এখন। পরে যদি জানতে পারিস মেঘলা তোর কাছে আছে, বুঝতেই পারছিস তোর অবস্থা কি হতে পারে। ওসি সাহেব, ওকে ছেড়ে দিন। ডাক্তার আপনি? রাফি আমার ভাই, আর ও কখনো এই কাজ করবে না। বড় কথা হলো ও আজ সারাদিন হসপিটালে ছিল। আপনারা চাইলে সিসি ক্যামেরা চেক করতে পারেন। আর ও হসপিটালের বাইরে যায়নি, ও কিছুই জানে না। কিন্তু মেঘলার মামার বক্তব্য রাফি ওনার বাগ্নিকে নিয়ে এসেছে। ওনারা তো দেখেনি। আপনারা কোনো প্রমাণ ছাড়া আমার ভাইকে এইভাবে মারতে পারেন না। বিনা দোষে আমার ভাইটাকে আধমরা করেছেন, আর উনি ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করতে পারে না। আমি এই ব্যবস্থা করব। এখন ওকে ছেড়ে দিন, হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করাবো। আপু আমাকে নিয়ে হসপিটালে গেল। 3 দিন হলো রাফি বাসার বাইরে যায়নি। গ্রাম থেকে রাফির আব্বু আম্মু আসছে দেখতে। সারাদিন বাসায় কাটে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কণ্ঠ আমার না চেনার কথা নয়। হ্যাঁ, এটা মেঘলা। তুমি কোথায় আছো? কেমন আছো? রাফি, আমি যেখানে আছি ভালো আছি, শুধু তোমারই আছি। পাগলামি করলে কেন? আমি যে তোমারই পাগলি। তোমার বাসায় সবাই তোমার জন্য কত চিন্তা করছে জানো? জানো রাফি, আমি তাদের কথা মতো বিয়ে করলে হয়তো বিয়েটা হতো, আর আমার আব্বু আম্মু মামার সম্মান বেঁচে যেত। অপরদিকে যে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আমি কখনো আমার মনের বিরুদ্ধে চলিনি। এখন বলবে সময় তোমাকে ভুলে দিত। আমি তোমাকে ভুলতে চাই না। আমি ছোট থেকে তোমাকে ভালোবেসে এসেছি, তোমাকে ভালোবেসে বেড়ে উঠেছি। এতগুলো বছরের সাধনা কারণ চাপে পড়ে আমি নষ্ট হতে দিব না। এত বেশি ভালোবাসো কেন পাগলি? কারণটা অজানা, সত্যি আমি জানি না। তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব। দেখা করবা প্লিজ রাফি? কই আছো? আমি তোমাকে মেসেজে টেক্সট করে দিতেছি, আসো। আমাকে বিয়ে করবা? যে আমাকে এত বেশি ভালোবাসে, আমি তাকে ছাড়া সারা জীবন অনুতপ্ত হয়ে বেঁচে থাকতে চাই না। তুমি ভালোবাসার জন্য এক যুদ্ধে নেমেছো। আমি তোমার সারা জীবনের সঙ্গী। সত্যি বিয়ে করবা আমাকে? আজ, এখন। কিভাবে? আমি সব ম্যানেজ করছি। তোমাকে যেখানে আসতে বলবো আসবা সেখানে। ওকে। আমি আমার সব ফ্রেন্ডদের কল করে বললাম সব ম্যানেজ করতে। আমি বাইক নিয়ে হাসপাতালে গেলাম। আব্বু আম্মুকে না বললেও আপুকে না জানিয়ে বিয়ে করতে আমার বিবেক বাধা দিচ্ছে। আপুকে জানালাম। আপু বলল, ঠিক আছে, তোরা বিয়ে কর, বাকিটা আমি দেখব। কিন্তু মেঘলার মামা মামলা করলে মেঘলা বারণ পাল্টাতে তোমার বিপদ। আপু যে আমার জন্য এত কিছু করতে পারে সে ভয়ে বয়ান পাল্টাবে না। আমি কোর্টে গিয়ে মেঘলাকে বিয়ে করলাম। এখন আমরা আইনে স্বামী স্ত্রী। এটা যেন আমার সুখের দিন। অনেক বাধা, অনেক অভিমান, অনেক পথ পেরিয়ে গেলাম ভালোবাসার মানুষটাকে। সামনে এখনো খানিকটা বিপদ আছে, সেটা হলো মেঘলার পরিবার। রাতে মেঘলাকে তার বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় আসলাম। বাসায় এসে আব্বু আম্মুকে সব বলে তাদের কাছে ক্ষমা চাইলাম, কারণ আমি তাদের ছাড়া থাকতে পারবো না, যেমন তেমনি মেঘলাকে ছাড়াও ভালো থাকতে পারবো না। আব্বু আম্মু আমার বিষয়টা বুঝেছে, কেননা তারাও প্রেম করে বিয়ে করেছে। অন্যদিকে মেঘলা বাসায় ঢুকতে ওর আম্মু ওকে দেখে কেঁদে জড়িয়ে ধরেছে। মেঘলার মামি মেঘলাকে ওর রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতে বলল। মেঘলা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ওর পরিবারের সবাই আছে। ওর মামাকেও বেশি ভয় পায়। কাপা কাপা পায়ে গিয়ে তাদের সামনে দাঁড়ালো। মেঘলা, তুই বিয়ে করবি না এটা বলতে পারতি। আমাদের মান সম্মান এভাবে শেষ করলি কেন? আমরা তো তোর মতামত নিয়ে বিয়ের আয়োজন করেছি। মামা, আমি একজনকে ভালোবাসি। আগে বলিসনি কেন? আমি কি তোর কোনো চাওয়া অপূর্ণতা রেখেছি? আমার মেয়ে নেই, তুই আমার মেয়ে। ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, তাই রাগ করে রাজি হয়ে গেছি। পরে বুঝেছি তাকে ছাড়া আমি থাকতে পারবো না। খুব দেরি হয়ে গেছে। তোমাকে বললে তুমি রাগ করবে, তাকে লোক দিয়ে মারবে, সেই ভয় বলিনি। আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বউ সাজার পর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই পালিয়ে গেছি। যা হওয়ার হয়েছে। সেই ছেলের নাম কি? রাফি। বলিস কি? ওকে ওসিয়া তো মারলো, ও যে বললো ও জানে না। মামা, সত্যি রাফি জানতো না। আমি ওকে বলেছিলাম আমাকে পালিয়ে নিয়ে যেতে। ও আমাকে বলেছে ও আমাদের সুখের জন্য দুইটা পরিবারকে কষ্ট দিতে পারবে না। মামা, ও অনেক ভালো ছেলে। তাহলে ওর আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ে ঠিক করি, কি বলেন দুলা ভাই? থ্যাংক ইউ মামা। মেঘলা দৌড়ে ছাদে এসে রাফিকে কল করে ছাদে আসতে বলল। রাফি ছাদে আসতেই মেঘলা রাফিকে জড়িয়ে ধরল। এই কি করছো? কেউ দেখে ফেলবে।
দেখলে দেখুক, আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? রাফি মেঘলার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলে, আমার বউটাকে অনেক খুশি লাগতেছে। কি ব্যাপার, এতক্ষণে তো কাদার কথা? তুমি চাও আমি কাঁদি? একদম না মহারানী। জানো রাফি, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সত্যি বিশ্বাস করতে পারছি না মামা আমাদের মেনে নিয়েছে। বলো, তোমার আব্বু আম্মু আর আপুর সাথে কথা বলবে মামা আর আব্বু আমাদের বিয়ে নিয়ে। আমাদের তো বিয়ে হয়েছে। আরে হাদারাম, ওরা তো জানে না আমরা বিয়ে করেছি। এত সহজে সব ঠিক হয়ে গেল কল্পনা করিনি আমি। আমার ভাগ্যে তুমিই ছিলা, তাই তোমাকে আমি পেয়েছি। গো আমার শোনাবার, অবশেষে তোমাকেই পেলাম আপন করে।